ওকে, হ্যালো। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, তো আমরা গতদিন যেটা পড়ছি সেখানে যদি একটু ব্যাক করি, ক্লাসে যেটা পড়ছি, এই যে এগুলো পড়ছিলাম আর কি, হাইব্রিডাইজেশনের টুকটাক এসপি, এসপি2, এসপি3। সো দেন হচ্ছে একটা ছিলাম এসপি3ডি। তো তোদেরকে একটা হোমওয়ার্ক দিছিলাম, হোমওয়ার্কটা ছিল SF6। SF6 যেটা, সেটা হচ্ছে তোর এখানে সালফারের, যে আমরা শর্ট ফর্মুলা যেটা দিছিলাম, একটা শর্টকাট ফর্মুলা শিখেছিলাম না, দিস ওয়ান। জি ভাই। সো আমরা যদি এটা অ্যাপ্লাই করি, তাহলে এখানে যদি আমরা সালফারের সেই শর্ট ফর্মুলা অ্যাপ্লাই করি, এক্স সমান হচ্ছে কি আসবে ভাই, হাফ, তার সাথে একযোজি পরমাণুর সংখ্যা। একযোজি পরমাণু কয়টা আছে এখানে? একযোজি পরমাণু, ক্লোরিন হলো একযোজি, ক্লোরিন পরমাণু কয়টা? 6টা, 6। সালফারের গ্রুপ কত? 16। তার মানে তার বাইরের শক্তিস্তর ইলেকট্রন কয়টা হবে ভাই? 6টা। এটা তো কোনো অ্যানায়ন না ক্যাটায়ন না, তাহলে আলটিমেটলি চার্জ হচ্ছে 0 প্লাস 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? 6। 6 মানে কি ভাই? sp3d2। তার মানে এখানে অংশগ্রহণকারী অরবিটাল কয়টা? একটা এস, 3টা পি, 2টা ডি, তাহলে মোট কয়টা? 6টা। তাহলে পাবো নতুন 6টা sp3d2 পাবো। 6টা sp3d2 কিভাবে থাকলে পরে বিকর্ষণ শক্তি কম? আমি ডিরেক্টলি ছবি আঁকাই দিচ্ছি। আমরা যদি একটা সমতল চিন্তা করি, সাপোজ তোদের এই সেন্টার হচ্ছে, এখানে একটা অরবিটাল দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, টপ থেকে একটা দিলাম, একটা বটম থেকে দিলাম। তার মানে ব্যাপারটা দাঁড়ালো যে ধর তোর ল্যাপটপের স্ক্রিনের মধ্যে ধর এই যে 4 কোণায় 4টা, ধর এটা তোর ল্যাপটপের স্ক্রিন, 4 কোণায় 4টা, আর তোর ল্যাপটপ এই যে স্ক্রিন থেকে তোর দিকে একটা অরবিটাল, আর এটা তোর ল্যাপটপের পেছনের দিকে। ব্যাপারটা বুঝে গেল? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমি যদি এই জায়গায় কালার চেঞ্জ করে ধর বলি যে এখানে একটা 4টা অরবিটালের সাথে 4টা মাথা জ্বলে, তাহলে উপরে একটা চতুস্তলকীয় কিছু একটা মনে হচ্ছে না? একটা তল, 2টা তল, 3টা তল, আর যে পেছনে একটা তল, 4টা। তাহলে উপরে হলো 4টা তল, চতুস্তলক উপরে একটা। ঠিক সিমিলারলি নিচে একটা চতুস্তলক হবে না এরকম? হবে? জি ভাইয়া। তাহলে মনে করো 8টা হলো না? জি ভাইয়া। এটাকে বলে অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়। ঠিক আছে, অষ্টতলকীয়। তাহলে এই যে সেন্টারে যারা আছে, এখানে যারা আছে, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? সবার সাথে সবার হলো 90 ডিগ্রি। তো টোটাল হলো 360, 4 ভাগ করলে 90 ডিগ্রি হবে। আর যেটা কিনা এটার সাথে ধর এই সার্ফেস থেকে আমার দিকে, ধর তোর ফেসের দিকে, সেটা কিন্তু 90 ডিগ্রিতে, একদম ফেস থেকে, মানে এই সার্ফেস থেকে ফেসের দিকে 90 ডিগ্রি। তাহলে সব অ্যাঙ্গেলই এখানে হচ্ছে 90 ডিগ্রি বনে থাকবে। কথা বোঝা গেল? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, SP3D, D2 বা D3 মানে আসবে, এগুলোতে আসবে, আসবে, সব আসবে, ভাইয়া, সব আসবে। না, একটা বন্ড অ্যাঙ্গেল তো 180 থাকে, আমরা এটা লিখি না কেন? কোনটা বন্ডে গেলে 180 থাকে? এই যে একটার সাথে মানে আরেকটা, যে হ্যাঁ, এই যে জি ভাইয়া। এখানে যে একটার সাথে আরেকটা আছে, আসলে আমরা বন্ড অ্যাঙ্গেল বলতে কোনটাকে বুঝাই? বন্ড অ্যাঙ্গেল বলতে বুঝে ধর এখানে যে SF6 হচ্ছে, এখন দেখ সালফারের বাইরের শক্তি স্তরে 6টা ইলেকট্রন, তাহলে প্রত্যেকের কাছে একটা করে ইলেকট্রন আছে, তাহলে একটা বেশি তো নাই, আছে? না ভাইয়া। নাই। তো এখন এই জায়গাতে তোর হিসাবটা করতে হবে, যেহেতু তুই এর সাথে ফ্লোরিনকে বন্ধন করাচ্ছিস, তাহলে ফ্লোরিনের কি আসছে? পি অরবিটাল আসছে, পিজেড। তো সিমিলারলি প্রত্যেকটা পিজেড আসছে। তো আমাদের হিসাবটা হয় কিভাবে, যে এই যে এখানকে যে তোর এখান থেকে যে ফেসের দিকে একটা আছে, এটা কিন্তু এই সমতল থেকে নিচের দিকে, রাইট? তো জি আমাদের ভাইয়া। হিসাবটা হবে যে এই সমতলে যারা আছে তাদের মধ্যকার অ্যাঙ্গেল কত? আসলে বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে এরকম, সালফার আর ফ্লোরিনের মধ্যকার বন্ড অ্যাঙ্গেল, নট লাইক যে সালফারের অরবিটাল অরবিটালের বন্ড অ্যাঙ্গেল, দিস ওয়ান। তো যখন আমি সারফেস থেকে চিন্তা করছি, এই সারফেসের নিচের অংশটা একসাথে চিন্তা করবো, উপরেরটা আলাদা চিন্তা করবো। উপরেরটা এটা 3 ডাইমেনশন, ইট ইজ নট 2D, যে আমি খাড়া এইভাবে যে এই যে এরকম বন্ড চিন্তা করবো, যে সালফার ফ্লোরিন উপরের দিকে একটা, সালফার ফ্লোরিন নিচের দিকে একটা। এটাকে 180 বলতে পারি আমরা, এটা ভ্যালিড পয়েন্ট। বাট আলটিমেটলি এখানে হিসাবটা হচ্ছে যে 4টা অরবিটাল সমতলে, আর বাকি অরবিটাল গুলো কি সমতলে না, নাকি বাকি অরবিটাল গুলো 90 ডিগ্রিতে আছে? 90 ডিগ্রি যে দুইটা বললে 90 চলে। ডিগ্রিতে আছে, ওইটার সাথে অ্যাঙ্গেল চিন্তা করা যাবে না, চিন্তা করতে হবে কার সাথে? সে সমতলের সাথে কোন অ্যাঙ্গেলে আছে সেটা চিন্তা করতে হবে। তো তাকে তো আমি 90 ডিগ্রি বলতেছি কোন রেসপেক্টে, বা সে আমার এই সমতলের উপরে লম্ব এইভাবে, কাইন্ড অফ দিস, হ্যাঁ। তাহলে এই লম্বটা হচ্ছে তোর প্রত্যেকের সাথে কিন্তু 90 ডিগ্রিতে আছে। এখন তুই যখন আরেকটাকে লম্ব বলতেছিস, এটা কিন্তু নিচ থেকে লম্ব, এটা কিন্তু আবার এই সমতলের সাথে নিচের দিকে লম্ব, দুটো আলাদা জিনিস। দ্যাট ইজ আমরা ওই 180টাকে বলি না, কাউন্ট করি না। এখন আমরা যদি অন্য একটা জিনিস দেখি, সাপোজ সে দ্যাট ধর কার্বনের হাইব্রিডাইজেশন, তো sp3 হাইব্রিডাইজেশন, তো আমি কার্বনের এক্সাইডেড সেটের কথাই বললাম, ভালো করে লিখি। কার্বন 6 এক্সাইডেড সেটে আছে 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1, ঠিক আছে? আচ্ছা,
ভাই আমি যদি বলি সংকরণ শুধু sp2 হবে, এই তিনটা সংকরিত হবে, বাকিটা হবে না। তাহলে সংকরণে অংশগ্রহণ করছে কয়টা? তিনটা। তাহলে নতুন আমরা কয়টা sp2 অরবিটাল পাবো? তিনটা। তিনটা। এখন এটা x অক্ষ, এটা y অক্ষ, s অরবিটালের ওরিয়েন্টেশন x অক্ষ বরাবর, তাহলে টোটাল ওরিয়েন্টেশন কয়টা ভাই? x আর y অক্ষ ছাড়া তো কিছু নাই, আছে না ভাই, একটা প্লেনে থাকবে সবগুলো। একটা x আর y অক্ষ। তাহলে x আর y অক্ষ আমি বলি, ধর এই যে বইটা, এই বইটাই মনে করো একটা সমতল। তাহলে এই বইটা যদি একটা ফ্ল্যাট সারফেস হয়, এটা যদি একটা ফ্ল্যাট সারফেস হয়, তাহলে এই ফ্ল্যাট সারফেসের মধ্যে থাকবে, তার মানে এই যে দাও এই সারফেসের মধ্যে থাকবে, তাই না? জি ভাই। তাহলে যদি সারফেসের মধ্যে থাকে, আচ্ছা ওয়েট, আমি তোকে sp2 না বোঝা sp3 বুঝে দিলে তোদের বুঝতে সুবিধা হবে। তারা sp3 হয়েছে ধর, sp3। তাহলে এখানে আমি কি বলতে পারি? দেখ এখানে একটা কার্বন আছে, কার্বনের 4টা অরবিটাল, আমি জাস্ট রাফলি আঁকাবো, ঠিক আছে? 4টা। তাহলে প্রত্যেকের কাছে একটা করে ইলেকট্রন না? কত ক্লাস আমরা পড়ছি? আমি যে সেম আরেকটা কার্বন চিন্তা করি, এখানে একটা সেম কার্বন চিন্তা করি, এই জায়গায় একটা কার্বন চিন্তা করি, এই কার্বন আর একটা অরবিটালের সাথে এটা যদি ওভারল্যাপিং হয়, হলো ওভারল্যাপিং, জি ইলেকট্রন ভাই। ওভারল্যাপিং হলো। আচ্ছা, তাহলে এখানে একটা হাইড্রোজেন দিলাম, হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেন আর একটা আসলে, এখানে হাইড্রোজেন দিলাম, ইলেকট্রন একটা, হাইড্রোজেনের একটা, নিজের একটা অরবিটালের, হাইড্রোজেনের একটা। তাহলে আসলে কি দাঁড়ালো? এখানে কার্বন, তার সাথে আরেকটা কার্বন, প্রতিটা কার্বনের কাছে একটা করে হাইড্রোজেন, 3 হাতে নাই, তাই না? জি ভাই। তাহলে এটা কি আসলে? এটা ইথিন না? ইথেন। সরি, ইথেন। তো এখানে জি কি আছে? এন আছে, এন মানে কার্বন কার্বন একক বন্ধন। তো কার্বন কার্বন যেহেতু একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধনের জন্য কি? এটা সিগমা বন্ড। তাহলে এটা একটা মুখোমুখি অধিক্রমণ, এটা একটা সিগমা বন্ড, তাহলে সবগুলা সিগমা বন্ড না? জি ভাই। সবগুলো তো মুখোমুখি অধিক্রমণ। আচ্ছা, তাহলে এই জায়গাতে কি হলো ভাই? এই জায়গাতে আমরা অ্যালকেনে দেখতে পেলাম যে যেখানে কার্বন কার্বন একক বন্ধন, সেই কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট যৌগতে আসলে সংকরণে sp3। কথা বোঝা গেল? জি ভাই। যেহেতু বুয়েটের পরীক্ষায় এমসিকিউ হওয়ার সম্ভাবনা আছে তোমাদের ক্ষেত্রেও, সেক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি অথবা বুয়েটের পরীক্ষায় প্রশ্ন করতে পারে কিরকম প্রশ্ন, যে নিচে 4টা যৌগ দেওয়া থাকবে, ক খ গ ঘ, এরকম যৌগ দিয়ে বলবে নিচের কোনটায় sp3 কার্বন নাই। সাপোজ আমি বললাম CH2 ডাবল বন্ড CH2, এটাতে sp3 কার্বন আছে নাকি নাই? নাই আমি ভাই। যাকে জিজ্ঞেস করবে সে উত্তর দিবা। মাহি তো বুঝছো। আহ আমি কাকে জিজ্ঞেস করা যায়? এই নাহিদ তুমি বলো। হ্যাঁ নাই। নাই কেন নাই? কারণ এখানে কার্বন কার্বন একক বন্ধন আছে না কার্বন কার্বন দ্বিবন্ধন? দ্বিবন্ধ। তো যেহেতু একক বন্ধন হলে sp3, আর দ্বিবন্ধন হলে কিন্তু sp3 না, সো দ্যাট ইজ এ নাই। নাও কাম টু দ্য পয়েন্ট ভাই, আমরা যদি কার্বনের এবার হচ্ছে sp2 সংকরণে যাই, 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1, তাহলে এটা যদি হয়, তাহলে এখানে কি লিখতে হবে? এটা ভাই sp2 সংকরণ। তো এই দুটো তো xy তলে আছে, একটু আগে বলছিলাম। তার মানে আমি যদি বলি ভাই xy তলে sp2 সংকরণ অরবিটালগুলো এইভাবে থাকে না? আমরা গতদিন দেখছিলাম, মনে আছে? জি ভাই। আর এই তলের সাথে লম্বভাবে কে থাকে? ধর এটা যদি সেই তল হয়, তাহলে তলের সাথে লম্বভাবে থাকবে হচ্ছে আমার আরেকটা অরবিটাল, দ্যাট পিজেড ইজ অরবিটালটা pz অরবিটাল, রাইট? অসংকরিত। তাহলে সেই pz অরবিটাল থাকবে অসংকরিত। তো pz তো অবশ্যই লম্বভাবে থাকবে, তার মানে pzটা হচ্ছে বেসিক্যালি, pzটা একটা ডাম্বেলের মতো না, এরকম দুটো ডাম্বেল, তো এটা হলো সেন্টার, তাহলে এই সেন্টারটা এখানে থাকবে। সো হাফ হচ্ছে উপরের দিকে, বলতে বোঝাচ্ছে যে হাফ হলো এই স্ক্রিনের বাইরের দিকে, আর বাকি হাফ হচ্ছে আমাদের দিকে। কথা বোঝা গেল? জি ভাই। তাহলে সেম আরেকটা কার্বন যদি আমি এই পাশে রাখি, তো এই দুটো কার্বন যদি ওভারল্যাপিং করে এরকম করে, তাহলে ভাই এখানে একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন হলো, এখানে একটা, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা, সরি এটা পরে দেখাই, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা, এখানে একটা। আচ্ছা এটা আবারও দেখাইছি। এই অবস্থায় ভাই, কারণ এই যে দেখো sp2, এটা একটা sp2 অরবিটাল, এটাও একটা sp2, এটাও একটা sp2, এটাও একটা sp2, এটাও sp2, sp2, বাট এগুলা কি sp2 না pz? পিজেড। pz এ 2pz, 2pz এ কয়টা করে ইলেকট্রন আছে? একটা একটা করে ইলেকট্রন আছে না? জি ভাই। এখন এই দুইটা কি কাইন্ড অফ প্যারালাল না? এরকম করে প্যারালাল না দুইটা? জি ভাই, এরকম প্যারালাল। এরকম করে আছে না দুইটা? তাহলে জি এই ভাই। দুইটা যদি প্যারালাল থাকে, তাদের মধ্যে একটা বন্ড হবে না? জি ভাই, পাই আমরা বোন। কি বলি ভাই? পাই বন্ড।
আমরা অনেকে ভুল করি ছবি আঁকার সময়, ভুলটা করলে বোর্ডে পরীক্ষা নাম্বার কাটে। একবার পরীক্ষা আসছিল অ্যালকাইনের অরবিটাল চিত্র আঁকো, খুব সহজ চিত্র, আমি দেখাবো ভুলটা তোমরা কোথায় করো। অনেকে কি করে, উপরে একটা পাই দেখে নিচে একটা পাই দেখে। পাই কি দুইটা বন্ধন না একটা বন্ধন ভাইয়া? একটা হবে এখানে। কারণ ইলেকট্রন দুইটা মানে একটা বন্ধন, পিজেড একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, মোট ইলেকট্রন দুইটা, তাহলে বন্ধন হবে একটাই। পাই দুইবার লেখা যাবে না, পাই একবার লিখতে হবে, দুইবার লিখলে 50% নাম্বার বাতিল। কথা বুঝতে পারছি? জি ভাইয়া। সেম ভাবে আমি যদি এখন বলি কার্বনের, আচ্ছা আরেকটা কথা, মানে এটা 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 কি হলো আসলে তাহলে ভাই? এখানে একটা হাইড্রোজেন দেন। ইথিন। তাহলে এটা হলো কার্বন আর কার্বনের মধ্যে এই যে একটা সিগমা বন্ড, পরে পাই একটা বন্ড হলো, এটা আমরা পাই বলি। তাহলে বলি একটা দুইটা ডাবল বন্ড থাকে, একটা সিগমা একটা পাই, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা এদিকে একটা, তাহলে এটা হলো ইথিন, রাইট? জি ভাইয়া। এখন কথা হচ্ছে ভাই, আমি যদি বলি যে আচ্ছা আমি হচ্ছে কার্বনের সংকরণ দেখা বললো তোমার sp সংকরণ, তার মানে 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1, শুধু এই দুইটা সংকরাইতে হবে। এই দুইটা সংকরণ মানে কি শুধু এক্স অক্ষ না? জি ভাইয়া। নতুন অরবিটাল কয়টা পাবো? দুইটা এসপি। সুপ্ত বলো, সুপ্ত নতুন অরবিটাল কয়টা পাবো সুপ্ত? দুইটা ভাই, হ্যাঁ হ্যাঁ, দুইটা মনে হচ্ছে তো। দুইটা পাবো, কারণ অংশগ্রহণকারী অরবিটাল দুইটা। তাহলে আমরা দুইটা যদি পাই, এখন দুইটা অরবিটাল কি হয়ে থাকবে? sp সংকরণে দুইটা অরবিটাল এইভাবে থাকে না ভাই? জি ভাইয়া। আমরা কিন্তু আগের কোন জায়গাতেই সংকরিত অরবিটাল হচ্ছে দেখতে কিন্তু এরকম ছোট্ট একটা ডাম্বেল আছে, যেটা কিন্তু দেখাই নাই। এই জায়গায় আমি দেখাইতে বাধ্য। কেন দেখাইতে বাধ্য? কারণ এটা না দেখালে কিন্তু এটা পি অরবিটাল মনে হয়, তাই না? জি ভাইয়া। এখন দেখো তোমার এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এই দুইটা সংকরিত অরবিটাল sp, এটা একটা সংকরিত অরবিটাল sp, দুইটাই সমশক্তি, তাহলে প্রত্যেকের কাছে একটা করে ইলেকট্রন থাকবে, একটা করে ইলেকট্রন দিলাম। তাহলে এই দিক থেকে একটা হাইড্রোজেন দাও, এদিক থেকে একটা হাইড্রোজেন দাও, হলো। কিন্তু ভাই এখানে দেখো 2py আর 2pz টা রয়ে গেল না? জি ভাইয়া। রইলো? জি ভাইয়া। আচ্ছা হাইড্রোজেন দেয়া যায়, কিন্তু দিলে তো এটা CH2 হয়। CH2 এর কি অস্তিত্ব আছে নাকি নাই? CH2 এর অস্তিত্ব নাই। কেন নাই সেটা ব্যাখ্যা করছি। এখন দেখো 2py 2pz, আমি যদি বলি y হচ্ছে এই অক্ষটা, তাহলে z টা কি হবে ভাই? z টা কি ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা যদি x হয় এটা y হয়, তাহলে z টা কাইন্ড অফ কি আমাদের দিকে না? এরকম মানে কি একটা হাফ হলে আমাদের দিকে আর হাফ হচ্ছে বাইরের দিকে। তাহলে এই জায়গায় আমি z অরবিটালটাকে এভাবে আঁকলাম। পরীক্ষায় ভুলটা কোথায় হয় তোমাদের, সেই ভুলটা আমি ধরাই দিচ্ছি। এবং এই প্রশ্নটা কেন আসছিল যে অ্যালকাইনের অরবিটাল চিত্র আঁকো, এটা খুব মানে দারুণ প্রশ্ন, এবং এটা খুব আমার খুব পছন্দের একটা প্রশ্ন, মানে টেকনিক্যাল প্রশ্ন। কিন্তু আমি এই এটা একটা কার্বন, কার্বনের sp সংকরণ হয়েছে, এরকম আরেকটা কার্বন লিখলাম পাশাপাশি, তারও sp সংকরণ হচ্ছে। তার তো ইলেকট্রন দুইটা আছে প্রতিটা sp সংকরিত অরবিটাল, এই যে এখানে একটা ইলেকট্রন, এটা একটা sp অরবিটাল, এটা একটা sp অরবিটাল, তারও একটা কি আছে ভাই? py আর একটা pz আছে না? জি ভাইয়া। আমি যদি এটাকে বলি হচ্ছে 2py একটা ইলেকট্রন, এটাকে বললাম হচ্ছে 2pz একটা ইলেকট্রন, এটাও হচ্ছে 2py একটা ইলেকট্রন, এটা হচ্ছে 2pz একটা ইলেকট্রন। এখন বইতে দেখবে মাঝে মাঝে যেটা করে, এই যে অরবিটাল গুলো সংকরণে আসলো না, সেগুলা কিরকম করে একদম দাগ দিয়ে দেয় মাঝখানে, বুঝায় যেগুলো অসংকরিত অরবিটাল। এখানে কিন্তু py pz কোনোটাই সংকরণে আসে, আমরা এটা দাগ দিয়ে দিলাম। ভাইয়া y আর y গুলা কি এরকম করে প্যারালাল, রাইট? এই দুটো যদি আচ্ছা এই দুটোকে যদি y ধরে এই দুটো হচ্ছে আমার y, হাত দুটো y, ঠিক আছে? এই যে হাত দুটো প্যারালালি আছে না? জি ভাইয়া। আর z গুলো এইগুলা, তাহলে z গুলো প্যারালালি আছে না? জি ভাইয়া। তো এই অবস্থা যদি থাকে, তাহলে কাইন্ড অফ ব্যাপারটা দাঁড়ালো যে ভাই এই y আর y এর মধ্যে একটা প্যারালালি বন্ড হবে না? জি ভাইয়া হবে। সেটা আমরা পাই বন্ড বলতে পারি। z এর z এ বন্ড হবে কিনা? হবে। আচ্ছা z এর z এ বন্ডটাকে আমি দেখাচ্ছি, দেখ z আর z, আমি কি ঠিক দেখাইছি না ভুল দেখাইছি? পেছন দিয়ে নিয়ে যাবো ভাইয়া। ভাই এটা 2py এর ঠিক দেখাইছি, কিন্তু ঝামেলাটা যেটা করছে আমি আঁকতে গিয়া y কে ক্রস করে ফেলেছি। বন্ডটা কি y কে ক্রস করা হয়?
না নাকি এটা না, হচ্ছে না। 90 ডিগ্রিতে আছে অন্য একটা প্লেনে টোটালি। অন্য একটা প্লেনে, তাহলে এটা হচ্ছে কিভাবে আপনি 2D তে আঁকবেন? আপনি তো আঁকতেছেন 2D তে, আঁকার উপায় কি ভাই? লাইনটা নেন, লাইনটা নেন, এখানে শেষ করেন লাইন, তারপরে এটা এইভাবে বের করে দেন, তার মানে আপনি বুঝাচ্ছেন এটা পেছন দিয়ে আসছে, কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। সিমিলারলি আপনি লাইনটা নেন, এই টেকনিক্যাল ফলটা কোথায় বুঝতে পারছেন? এই একটা পাই দেখান, তাহলে এটা হলো আপনার কার্বন কার্বন কি ট্রিপল বন্ড, একটা করে হাইড্রোজেন দিয়ে দেন দুই পাশে, যে এখানে একটা হাইড্রোজেন দেন, এখানে একটা হাইড্রোজেন দেন। কথা কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, এবার দেখেন আমরা যদি আহ পানির কথা বলি, পানিতে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন, তাহলে অক্সিজেনের আমরা হাইব্রিডাইজেশন বা সংকরণ কি হয় সেটা দেখতে চাই। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করেন 8, 1s2, 2s2, 2px2, 2py1, 2pz1। আচ্ছা, অক্সিজেনের কি এক্সাইটেড স্টেট হইতে পারে কিনা, যাকে জিজ্ঞেস করে সত্যি দেবে তানভীর, অক্সিজেনের এক্সাইটেড স্টেট হতে পারে কিনা? অক্সিজেনের এক্সাইটেড স্টেট হতে পারে কিনা? তানভীর আসো নাকি? রাফসান? জি ভাইয়া। বলতো অক্সিজেনের এক্সাইটেড স্টেট হতে পারে কিনা? না ভাইয়া, অক্সিজেন তো কোনো খালি অরবিটাল নাই। সামিয়া বুঝছো ও কি বলছে? ভাইয়া বুঝছি। কাহিনী হচ্ছে ভাই, অক্সিজেনের কি টু দ্বিতীয় শক্তি স্তরে পি অরবিটাল ছাড়া অন্য কোনো অরবিটাল আছে? নাই। না ভাইয়া। ইলেকট্রন আমি চাইলে 2px বা 2py s থেকে সরাইতে পারবো না, 2s থেকে, যেহেতু পারবো না, সো অক্সিজেনের এখন ব্যাপার হিসেবে বলবো যে পানিতে অক্সিজেনের সংকরণ ভাই আপনি কেন sp3 ধরবেন? কারণ sp3 এর মধ্যে দেখেন s অরবিটাল এবং একটা px অরবিটাল, এই দুটোর মধ্যে তো দুইটা করে ইলেকট্রন আছে, তাদের সংকরণে আসার প্রয়োজনটা কি, বা তারা কেন বন্ধনে যাবে, আপনি কেন ধরবেন? আপনি তো এই দুইটা ধরলেই হয় না? হয় কিনা? এই হয় না? না ভাইয়া। মাহিনা অন্য উত্তর দিল। আমি কেন সংকরণের চারটাকে ধরলাম? কেন সংকরণের চারটাকে ধরলাম? কে পারবা? মাহি ছাড়া অন্য কেউ? ভাইয়া এস অরবিটাল ছাড়া জেনারেলি কোনো সংকরায়ন তো দেখা যায় না। যায় না? এখানে ভাই শুধু ওইটা পি কনসেপ্ট না আসলে, দুইটা ওইটা আসলে কনসেপ্ট না। বাইরের শেলের সবগুলোকে মিলাই করলাম তাই 2s আর 2p। ব্যাপারটা আসলে এরকম না, আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম ভাই, সংকরায়নের ব্যাপারটা হচ্ছে, সংকরায়ন হচ্ছে আমি বলি বলে ঘটে এরকম না। একটা মলিকুলার স্ট্রাকচার দেখতে এরকম ভাই, দেখতে উল্টা ভি এর মতো পানি, এরকম পানি উল্টা ভি এর মতো, হ্যাঁ। তো কেন পানি ভি এর মতো, ওই ভি এর মতো জিনিসটা এক্সপ্লেন করতে গিয়ে আমাকে এখানে বলতে হইতেছে কি যে এটা sp3 সংকরণ হয়, sp3 সংকরণ হলে, এবং খালি ব্যাপারটা এরকম না যে খালি sp3 সংকরণ হলেই খালি এটা অক্সিজেনের আকৃতি ভি এর মতো সেটা প্রমাণ করা যায়। তার সাথে এটাও প্রমাণ করা যায় যে তার বন্ড অ্যাঙ্গেল, যেখানে কিনা অক্সিজেন হাইড্রোজেনের বন্ড অ্যাঙ্গেল 4.5 ডিগ্রি, কেন সেটাও প্রমাণ করা যায়। সিমিলারলি আমি যদি অ্যামোনিয়ার কথা বলি, অ্যামোনিয়াতে কিন্তু তুমি শর্টকাট সূত্র ফেলো, তাহলে দেখবে নাইট্রোজেনের সংকরণে sp3। এখন ভাইয়া কথা হচ্ছে যে তাহলে কাহিনী কি হচ্ছে, নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করো 7, 2px1, 2py1, 2pz1। এই ঘটনা কি খুলে বলতে পারবা কেউ? সিমিলারলি আবারও অ্যামোনিয়ার গঠন ব্যাখ্যা করে এবং অ্যামোনিয়ার যে বন্ধন কোণ সবকিছু ব্যাখ্যা করতে গেলে তোমাকে এই sp3 সংকরণটাই ধরতে হবে। আমরা শুরু করব অ্যামোনিয়া দিয়ে। অ্যামোনিয়াতে নাইট্রোজেনের যদি তুমি দেখো sp3 সংকরণ হয়, যে sp3 সংকরণ হলো sp3 চারটাই আসলো, তাহলে নতুন অরবিটাল আমরা চারটাই পাবো। আমরা যদি এখন অ্যামোনিয়ার কনসেপ্ট নিয়ে আলোচনা করি,
নতুন অরবিটাল আমি 4টা পাবো, 4টা অরবিটালের ছবি আমি শর্ট করে আঁকানো শিখেছিলাম, এইভাবে 4টা দিলাম। ভাই নাইট্রোজেনের দেখো তো এখানে যারা সংকরণে অংশগ্রহণ করছে মোট ইলেকট্রন কয়টা ভাই? এখানে 2টা, এখানে একটা, 3টা, 4টা, 5টা হলো, রাইট? জি ভাইয়া 5টা হয়েছে। তাহলে এখন 5টাকে আমি কিভাবে রাখবো, কিভাবে রাখলে পরে ব্যালেন্স হবে? সবাইকে আগে একটা একটা করে দেখো, প্রত্যেকের সমশক্তি, প্রত্যেকে sp3, তাই না? প্রত্যেকে হচ্ছে একটা করে sp3। এখন কথা হচ্ছে আমার কাছে ইলেকট্রন 5টা, তাহলে আমি কি করব? একটা আরেকজনকে দিয়ে দিব না? জি ভাইয়া দিলাম, উপরেরটাকে একটা দিলাম। তাহলে উপরেরটার কাছে কিন্তু অলরেডি 2টা ইলেকট্রন চলে আসছে। এখন এইটার কি আর বন্ধন করার কোনো ক্যাপাসিটি আছে নাকি নাই? না ভাইয়া বন্ধন তাহলে করতে এই পারবে জায়গায় না। দেখো নিচে যে 3টা আছে, নিচে 3টার মধ্যে কি আছে? আমার একটা একটা করে বিজোড় ইলেকট্রন আছে। তাহলে এখন আমি এদিকে একটা হাইড্রোজেন দিতে পারি, দিলাম। তো নিচের গুলা কি আসলে ব্যাপারটা এরকম না ভাই, মানে এটা এইভাবে দেখানো মানে এটা কিন্তু পেছনের দিকে বোঝাচ্ছে, রাইট? বুঝতেছো? জি ভাইয়া আমি একটু কালার চেঞ্জ করার চেষ্টা করি। ভাই এটাকে একটা ট্রায়াঙ্গেলের মতো বোঝা যায়, মানে একটু নিজেদের কল্পনা শক্তিকে চিন্তা করো আর কি। কল্পনা শক্তি দিয়ে চিন্তা করো, কল্পনা কি? শক্তিকে কি চিন্তা করো? বুঝতে পারছি? আমি লাইন অফ করি। হ্যালো, জি ভাইয়া ব্যাপারটা কি বুঝতে পারতেছো এরকম হবে? জি ভাইয়া। জি ভাইয়া হ্যাঁ হ্যাঁ। তাহলে এই উপরের জিনিসটা কি আসলে, উপরের জিনিসটা কি বন্ধনে আসছে নাকি আসে নাই? আসে না। তাহলে এই 3টা যে বন্ধনে আসছে, এই 3জনের এখন কথা হচ্ছে ভাই অ্যামোনিয়া দেখতে কিরকম? তাইলে এটাকে একটা পিরামিডের মতো না এটা, এই জিনিসটা ত্রিভুজীয় জি ভাইয়া পিরামিডের মতো না? মানে কাইন্ড অফ ব্যাপারটা এরকম হয়ে গেল ভাই, অ্যামোনিয়া হচ্ছে এরকম, এই যে এরকম 3টা 3 দিকে, হ্যাঁ 3টা, এই যে 3টা 1 2 3, এই 3টা আছে। উপরে যেটা আছে সেটা কিন্তু নাই, সেটা কিন্তু লোন পেয়ার, এটা বন্ধনে আসে নাই। তাহলে নিচের পার্টটা হচ্ছে একটা ত্রিভুজীয় পিরামিড, রাইট? জি ভাইয়া যেখানে কিনা নাইট্রোজেন আর হাইড্রোজেনের বন্ধন হয়েছে। তো এখন কথা হচ্ছে একটা থিওরি আছে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এই থিওরি বলে যে লোন পেয়ার ইলেকট্রন এবং লোন পেয়ার ইলেকট্রন কিন্তু একে অপরকে রিপালশন করে। আবার লোন পেয়ার ইলেকট্রন কিন্তু বন্ড পেয়ারকেও রিপালশন করে। তো যে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন বা বিকর্ষণ হবে। আবার বন্ড পেয়ার কিন্তু আবার বন্ড পেয়ারকেও বিকর্ষণ করে। তো বলে দিচ্ছে যে এখানে ব্যাপারটা হলো যে ভাই এই যে বন্ড পেয়ার, এটা এই দুটো বন্ধনে অংশগ্রহণ করছে, যে এই অরবিটাল অরবিটাল বন্ধনে অংশগ্রহণ করছে, এরা কিন্তু বন্ড পেয়ার, এটা একটা বন্ড পেয়ার, এই ইলেকট্রনটা একটা বন্ড পেয়ার ইলেকট্রন। তাহলে এরা দুজনে বিকর্ষণ করবে নিজেকে নিজে। আবার এই বন্ধন জোড়ার সাথে কিন্তু আমার এখানে এটা আমি বিপি বিপি বন্ড পেয়ার বলতে পারি। দিস ইজ বন্ড পেয়ার বিকর্ষণ। আর এই যে বিকর্ষণটা এখানে কাজ করছে, এটা কি বন্ড পেয়ার নাকি এই দুটো তো লোন পেয়ার, এটা বন্ধনে অংশগ্রহণ করে না, এটাকে আমরা লোন পেয়ার বলি, মুক্ত জোড়া বলি, লোন, হ্যাঁ মুক্ত সেই হিসাবে। তাহলে এখানে বিকর্ষণটা কি ভাই বন্ড পেয়ারের সাথে লোন পেয়ারের বিকর্ষণ না? জি ভাইয়া তাহলে এক্সিস্ট করে বিকর্ষণ হচ্ছে এই জিনিসটা আর এই জিনিসটা। তো ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন বলে যে থিওরি বলে যে এই লোন পেয়ার বিকর্ষণটা হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ারের চাইতে বেশি। আবার এই লোন পেয়ার বন্ড পেয়ার হচ্ছে বন্ড পেয়ারের চাইতে বেশি। তার মানে এই বন্ড পেয়ার যে বিকর্ষণ করে, এই বিকর্ষণের চাইতে এই বিকর্ষণটা বড়। তাহলে ধরো বন্ড পেয়ার লোন পেয়ারের যে বিকর্ষণ, এটার অ্যামাউন্ট হলো 10 আর এটার অ্যামাউন্ট হলো 6, তাহলে বলো কোনটা বড়? বন্ড পেয়ার লোন পেয়ার তো লোন পেয়ার কি খালি তোমার হচ্ছে এটাকেই বিকর্ষণ করে, না এই যে পেছনেরটারও করে, সামনের 3টা মানে এই সবগুলোরই করে? সবগুলো সবগুলোরই তো 10 অ্যামাউন্ট 10-এ বিকর্ষণ করে। তো বাকিরা নিজে নিজে বিকর্ষণ করে 6-এ।
মানে ইটস লাইক ব্যাপারটা এরকম হলো যে তুমি আর তোমার ভাই মারামারি করতেছো এন্ড বাইরে থেকে একজনের সাথে তোমাদের মারধর শুরু করছো, তোমরা নিজেরা যদি একজন একজনের সাথে মানে কথাবার্তা না বলো, তাই বলে কি তোমরা এখন কথাবার্তা বলবা না, নাকি নিজেরা সংঘবদ্ধ হয়ে উল্টা মার শুরু করবা? দেখা যাবে দুই ভাই মিলে সংঘবদ্ধ মার শুরু করছো, মানে দুই ভাই একজন একজনের সাথে ঝগড়া করছো, কাছাকাছি আসতে চাও না, বাট তারপরে এখন দেখতেছো বিপদ উল্টা দিক থেকে বেশি বিকর্ষণ করে, তাই কাছাকাছি আসছো। তাহলে এখন তোমাদের মধ্যে sp3 সংকরণ অনুযায়ী বন্ড অ্যাঙ্গেল হওয়ার কথা 109 ডিগ্রি, এখন কি 109 হবে না কমে যাবে? কমে যায়, কমে 107 ডিগ্রি হয়। কত হয়? 107 7 ডিগ্রি। ডিগ্রি। আচ্ছা, সিমিলারলি আমরা যদি পানির কথা বলি, পানিতে অক্সিজেনের হচ্ছে সংকরণে sp3 শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করবা, তাহলে 4টা অরবিটাল থাকবে ভাই, 4টা এরকম, রাইট? এখন ইলেকট্রন আছে কয়টা? অক্সিজেন তো পজিশনে 16 নম্বর গ্রুপে, তাহলে ইলেকট্রন আছে 6টা। আগে প্রত্যেককে একটা একটা করে দিবা, তারপরে এটাকে একটা দিলে এটাকে একটা দিলে দুটো হয়ে গেল। তাহলে যে দুটো লোন পেয়ার এরা তো সংকরণে আসবে না। লোন পেয়ার যদি সংকরণে না আসে তাহলে বন্ড পেয়ার হিসেবে সংকরণে আসবে যে দুটো সিঙ্গেল সেগুলো বন্ড পেয়ার আসবে। তাহলে এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন, তাহলে পানি হলো। এই যে পানি হলো গঠনটা, এই গঠনটা দেখতে উল্টা ভি এর মতো না? জি ভাইয়া। লাইক দিস। এই জন্য আমরা মাঝে মাঝে পানি আঁকতে গেলে এরকম করে আঁকে ফেলি। এটা বলি যে ধরো আমি যদি বলি 2 ডেল্টা মাইনাস, এটাকে বলি ডেল্টা প্লাস, এটাকে বলি ডেল্টা প্লাস, বললাম এটা হচ্ছে পানি। কাহিনী কি বুঝতে পারছো কেমনে পানি এটা? জি ভাইয়া। বা এটা হলো অক্সিজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। ইলেকট্রোনেগেটিভিটি পড়ার থেকে এই জিনিস দেখাইছি আমি। তো এখন কথা হচ্ছে ভাই বন্ড অ্যাঙ্গেল কত হবে? বন্ড অ্যাঙ্গেল কত হবে সেটার হিসাব যদি আমরা করতে যাই, তাহলে বন্ড অ্যাঙ্গেলের হিসাবটা হবে এরকম ভাইয়া, যে যেহেতু এখানে লোন পেয়ার একটা না, এখানে লোন পেয়ার নিজেরাও বিকর্ষণ করে, আবার লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ হয়, বন্ড পেয়ারও বিকর্ষণ হয়। বাট এখানে দেখেন আগেরটাতে ছিল শুধু এই দুইটা, এখন কি এই দুইটা না নাকি তিনটাই? এখন তিনটা বিকর্ষণ কাজ করে। লোন পেয়ার আগে ছিল একটা, এখন কি একটা হয়েছে না দুইটা হয়েছে ভাই? দুইটা লোন তাহলে বিকর্ষণ কম হবে না আগের থেকে আরো বেশি হবে? বেশি হবে। তাই বন্ড অ্যাঙ্গেল হয়ে যায় 104.5 ডিগ্রি। 104.5 ডিগ্রি দেখতে কিরকম? উল্টা ভি এর মতো, ঠিক আছে ভাই? একটা প্রশ্ন আসছিল বইটা পরীক্ষায়, অ্যামোনিয়া এবং ফসফিন মানে PH3 দুইটা পর্যায় সারণীর একই গ্রুপ, মানে একই গ্রুপের এলিমেন্টের হাইড্রাইড, নাইট্রোজেন এবং ফসফরাস পর্যায় সারণীর একই গ্রুপে অবস্থান করে। এই জায়গায় বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 107 ডিগ্রি, আর এই জায়গায় বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 93.3 ডিগ্রি। কোশ্চেন আসছিল ওয়াই। মাই পারো? ভাই ইলেকট্রোনেগেটিভিটির কারণে নাইট্রোজেনের বুঝলাম, কিন্তু এক্সপ্লানেশন কি দিবা? বন্ড পেয়ার গুলো নিজের দিকে টেনে নেয়। ব্যাখ্যা কি দিবা? বন্ড পেয়ার গুলো নিজের দিকে নিয়ে আসার কারণে ওগুলো বিকর্ষণটা বেড়ে যায়, কি নাইট্রোজেনের বেশি কাছাকাছি থাকে তো। আর ফসফরাসের গুলো মোটামুটি হাইড্রোজেনের দিকেই থাকে, তাহলে আমি বাকি দূরে থাকাতে আর কি angle-টা কম। ইয়ে বলো, সামিয়া বলো। ভাইয়া বুঝাই দেন ভাইয়া। আচ্ছা, এই আদিত্য দাস। ভাইয়া তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কি, প্রভাব আছে কোনো? হ্যাঁ অবশ্যই তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য। দেখো দুজনেরই কিন্তু তুমি যদি শর্টকাট সূত্র অ্যাপ্লাই করো, শর্টকাট সূত্র অ্যাপ্লাই করলে কি আসবে ভাই? শর্টকাট সূত্র অনুযায়ী দুজনেরই আসবে কি ভাই? দুজন দেখতে এরকম হবে। অবভিয়াসলি sp3 সংকরণ দুজনেরই, তাহলে প্রত্যেকের কাছে একটা করে লোন পেয়ার আছে, একটা করে সিঙ্গেল ইলেকট্রন। তো একটা করে হাইড্রোজেন দিলে পরে অ্যামোনিয়া ফসফিন হয়ে যায়, ঠিক আছে? মানে যদি তুমি নাইট্রোজেন চিন্তা করো সেন্টারে, তাহলে অ্যামোনিয়া, আর যদি হাইড্রোজেন বা ফসফরাস চিন্তা করো তাহলে ফসফিন বা PH3। এখন কথা হচ্ছে ভাই নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি En অফ নাইট্রোজেন, হ্যাঁ En অফ নাইট্রোজেন ইজ গ্রেটার দেন ইলেকট্রোনেগেটিভিটি অফ ফসফরাস। ইলেকট্রোনেগেটিভিটি মানে হচ্ছে বন্ড ইলেকট্রন নিজের দিকে টাইনে রাখার প্রবণতা, রাইট? জি ভাইয়া। এখন ধরো আমি ব্যাপারটা এরকম ভাবে বুঝিয়ে দেবো, এটা একটা লাঠি, এই তিনটা লাঠি এখানে আছে, এই হলো বন্ধন, রাইট? তো এই যে লোন পেয়ার, এটা তো সম্পূর্ণ নিজের ইলেকট্রন, নাইট্রোজেন বা ফসফরাস জারি সম্পূর্ণ নিজের ইলেকট্রন না? জি ভাইয়া। কিন্তু এই যে বন্ড পেয়ার, এটা তো সম্পূর্ণ নিজের না, একটা নিজের আর একটা অন্যের। এখন কথা হচ্ছে ভাই আমি যদি ধরে নেই যে এইটা হচ্ছে বিশুদ্ধ সমযোজী বন্ধন যদি হইতো, পিওর কোভ্যালেন্ট বন্ড, পিওর কোভ্যালেন্ট বন্ড হলে কিন্তু ইলেকট্রন ডেনসিটি মাঝামাঝি থাকার কথা, তাই না? জি ভাইয়া। বাট এটা কি পিওর কোভ্যালেন্ট না, নাকি নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ফসফরাস ইলেকট্রোনেগেটিভিটি কম, বাট
ব্যাপারটা হিসেবে নাইট্রোজেন হাইড্রোজেনের বন্ড হচ্ছে বেশি পোলার, পোলারিটি অফ NH বন্ড ইজ গ্রেটার দেন পোলারিটি অফ ফসফরাস হাইড্রোজেন বন্ড। এটা কি বুঝি সবাই? জি ভাইয়া। কেন? কজ নাইট্রোজেন বন্ড ইলেকট্রন নিজের দিকে টানবে বেশি, ফসফরাস টানবে কম, তাহলে পোলারিটি অবশ্যই যেখানে বন্ড ইলেকট্রন নিজের দিকে টানবে একটা এলিমেন্ট সেটাতে বেশি হবে। তার মানে ইলেকট্রন মাঝামাঝি থাকবে না। ব্যাপারটা দাঁড়াবে এরকম ভাই, ইলেকট্রন নাইট্রোজেন একটা ধরো এরকম জায়গায় আছে, আর ফসফরাস একটা কই আছে ভাই? এই জায়গায় আছে, ধরেন এই জায়গায়। আচ্ছা, কোন জায়গায় ইলেকট্রন ডেনসিটি গুলোর মধ্যে মানে ডিসটেন্স কম, নাইট্রোজেনেরটাতে না ফসফরাসেরটাতে? নাইট্রোজেনের সাথে এটা উত্তর দিবে সুপ্ত। সুপ্ত, আমার কথা বুঝতে পারছো? একটু বলেন। ব্যাপারটা হচ্ছে দেখো, কোনটার ইলেকট্রন ডেনসিটি, বন্ডের ইলেকট্রন ডেনসিটি নাইট্রোজেনের কাছাকাছি না সবচেয়ে বেশি ফসফরাসের চাইতে? জি ভাই। আমি বন্ডগুলোকে একটু বড় করে দেখাই, তাহলে হয়তো ব্যাপারটা ভিজুয়ালাইজ করা সহজ হবে। হ্যাঁ, পরের পেজে যাই। ধর এটা নাইট্রোজেন, এ লোন পেয়ারের মধ্যে আছে, এই হলো বন্ড। হ্যাঁ, বন্ড ইলেকট্রন নাইট্রোজেনের নরমালি সমজীবন্ধনের ক্ষেত্রে মাঝামাঝি থাকার কথা, বাট এক যদি নাইট্রোজেন বেশি ইলেকট্রন নেবে তাহলে নাইট্রোজেনের কাছাকাছি এই জায়গায় আছে ইলেকট্রন ডেনসিটি, আরেকটা ডেনসিটি এই জায়গায়, আরেকটা ডেনসিটি এই জায়গায়। আর ফসফরাসের ক্ষেত্রে কি আছে? লোন পেয়ারের মধ্যে আছে, তো তার ক্ষেত্রে মিডলে না থেকে ধরো একটু ফসফরাসের দিকে আর কি। এন্ড তোমরাই বলো যে কোন জায়গার ইলেকট্রন ডেনসিটি গুলোর মধ্যে ডিসটেন্স কম, ফসফরাসের গুলো না নাইট্রোজেনের গুলো? নাইট্রোজেনের গুলা। তাহলে কোনগুলা বিকর্ষণ করবে সবচেয়ে বেশি, নাইট্রোজেনের গুলো না ফসফরাসের গুলা? নাইট্রোজেনের গুলো। তাহলে নাইট্রোজেনের এই যে বন্ডগুলা কি কাছাকাছি আসতে হবে না দূরে দূরে থাকতে হবে? দূরে থাকতে হবে। এটাও বিকর্ষণ করবে, এটাও বিকর্ষণ করবে, কিন্তু বিকর্ষণ করলেও এটা যতটুকু দূরে থাক মানে কাছাকাছি আসতে পারবে, এটা কিন্তু ততটুকু পারবে না নাইট্রোজেনটা। কেন? নাইট্রোজেনের জায়গায় বিকর্ষণ বেশি, তাই নাইট্রোজেনের বন্ডে গেলে 107 আর এটা হচ্ছে 93.3। সবাই কি বুঝাতে পারছে? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এটা বইটা পরীক্ষা আসছিল, এক্সপ্লেনেশন চাইছিল আর কি। তখন শুধু অ্যান্সার একটা, ইলেকট্রোনেগেটিভিটির জন্য নাইট্রোজেন হাইড্রোজেনের বন্ধন ইলেকট্রন হাইড্রোজেন বেশি নিজের দিকে বেশি টানে বলে তাদের বন্ধন ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বেশি কাজ করে, আর ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি কম হয়। ফসফরাস হাইড্রোজেনের বন্ড ইলেকট্রন ফসফরাস কম টানতে পারে, তাই তাদের মধ্যে বিকর্ষণ কম কাজ করে, তাই এটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল ফসফিনের ক্ষেত্রে কম হয়ে যায়। ভাইয়া আমরা মোটামুটি সংকরণ সম্পর্কে একটা আইডিয়া পেয়েছি। সংকরণের সবচেয়ে মজার জিনিস হচ্ছে সংকরণের ব্যতিক্রম অংশগুলা। ব্যতিক্রম সংকরণগুলো পরে আমরা হচ্ছে একটা নতুন থিওরি শিখবো, মলিকুলার অরবিটাল থিওরি, সেটা আমরা নেক্সট ক্লাসের জন্য রাখছি। আজকে আমরা জটিল যৌগ নিয়ে পড়াশোনা করবো। আমি প্রত্যেকদিনই বলি জটিল যৌগ পড়াবো, জটিল যৌগ আর পড়ানো হয়ে ওঠে না, কারণ সংকরণ শেষ না হলে জটিল যৌগ পড়ানো মুশকিল। হ্যাঁ, তো আমরা এখন জটিল যৌগ দেখব। ভাই, জটিল যৌগ, আগে জটিল যৌগ জিনিসটা কি জানতে হবে। কারা করে জটিল যৌগ অলরেডি আমরা পড়ছি। কারা করে ভাই জটিল যৌগ? যারা কিনা হচ্ছে আপনার অবস্থান্তর মৌল, তারা হচ্ছে জটিল যৌগ করে। জটিল যৌগের বেসিক কনসেপ্টটা হচ্ছে জটিল যৌগের যে জিনিসটা থাকবে, হ্যাঁ, জটিল যৌগের যে জিনিসটা থাকবে সেই জিনিসটা হচ্ছে ভাইয়া এম হচ্ছে অবস্থান্তর মৌল। শুধু মৌল থাকতে পারে, তার চার্জ, ধাতুর চার্জ যদি প্লাস হবে অথবা জিরো হতে পারে। মানে ব্যাপারটা হলো যে ধাতুটা হচ্ছে শুধু ধাতু অথবা তার ধাতু আয়ন হতে পারে, যেখানে কিনা তার চার্জ আমি ধরে নিলাম এক্স প্লাস। কথা কি বুঝতে পারছি? জি ভাইয়া। এটার সাথে কিছু সংখ্যক নতুন অণু বা আয়ন বন্ধনে অংশগ্রহণ করবে, তাদেরকে আমরা বলি লিগ্যান্ড। তাদের সংখ্যা হবে এন সংখ্যক ধরে নিলাম। লিগ্যান্ড কারা? তারা হতে পারে আয়ন হতে পারে অথবা মলিকিউল হতে পারে বা অণু হতে পারে আর কি, মলিকিউল হতে পারে। এখন লিগ্যান্ড আয়ন যদি হয়, তার চার্জ সবসময় নেগেটিভ হতে পারে আবার পজিটিভ হতে পারে। ইউজুয়ালি পজিটিভ, খুব ইউজুয়াল না, আনইউজুয়াল পজিটিভ। আনইউজুয়াল এবং পজিটিভ চার্জ খুব একটা লিগ্যান্ড হয় না, মানে আমার চোখে পড়ে না, পজিটিভটা আমরা বাদ দিয়ে দিলাম, নেগেটিভ চার্জ থাকবে। অথবা মলিকুলার তো চার্জ শূন্য, মলিকুলার চার্জ শূন্য না, জি ভাই, চার্জ হচ্ছে মলিকুলার চার্জ হবে 0। তাহলে লিগ্যান্ডে আমি কি আয়ন নিছি, নেগেটিভ আয়ন নিছি না মলিকুল নিছি, আমার এখানে যে এলিমেন্টটা আছে বা এই যে অবস্থান্তর মৌলটা, সেটা কি পজিটিভলি চার্জ, মানে তার চার্জ কি +1 +2 না +3 না +4, বা তার চার্জ কি 0, সবকিছু মিলে আলটিমেটলি টোটাল যৌগটার একটা চার্জ হইতে পারে অথবা নাও হইতে পারে, রাইট? জি ভাই। আমি ধরে নিলাম তার চার্জ পজিটিভ হইতে পারে
আবার নেগেটিভ হতে পারে, আবার শূন্য হতে পারে, রাইট? জি ভাইয়া। অনেকগুলো মানে পসিবিলিটিস আছে। যদি এটা এরকম অবস্থায় থাকে, এটাকে আমি কি বলতে পারি? যদি এটা চার্জ হয়ে পজিটিভ, তাহলে এটাকে আমি বলতে পারি জটিল ক্যাটায়ন, বলতে পারি। জি ভাইয়া। যদি চার্জ হয়ে নেগেটিভ ক্যাজুয়াল পুরাটা, এটাকে বলতে পারি জটিল অ্যানায়ন। জি ভাইয়া। যদি চার্জ হয়ে শূন্য, তাহলে এটাকে জটিল যৌগ বলা যায়। জি ভাইয়া। যেহেতু চার্জ টার্জ কিছু না, তার মানে আয়ন না, অবভিয়াসলি চার্জ না থাকা মানে আয়ন না হলে যৌগ হবে, রাইট? ভাই এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। থার্ড ব্র্যাকেটটাকে আমরা যেটা বলি, এটাকে বলি কোঅর্ডিনেশন স্ফিয়ার। কোঅর্ডিনেশন শব্দের অর্থ হচ্ছে সন্নিবেশ। কোঅর্ডিনেশন শব্দের অর্থ সন্নিবেশ, কোঅর্ডিনেশন স্ফিয়ার, এটাকে বলে সন্নিবেশ বলয় বাংলায় বলে। আর লিগ্যান্ড এখানে কি করে? লিগ্যান্ডের কাজ হচ্ছে এই জায়গায় কোঅর্ডিনেশন বন্ড করা বা সন্নিবেশ বন্ধন করা, কোঅর্ডিনেশন বন্ড করা। সন্নিবেশ বন্ধন পড়াইছে আপনাদেরকে? না ভাইয়া, মানে পড়ানো হয়নি। সন্নিবেশ বন্ধন এখনো পড়ায়নি। আচ্ছা ঠিক আছে, সন্নিবেশ বন্ধন পড়াইনি, সন্নিবেশ বন্ধন পড়াই দিব, এখনই পড়াই দিচ্ছি। সন্নিবেশ বন্ধন ব্যাপারটা এরকম, এটা হচ্ছে অনেকটা ওয়ান সাইডেড লাভের মতো, মানে ওয়ান সাইডেড ভালোবাসার মতো, অথবা একটা রেসিস্ট ভালোবাসার মতো। রেসিস্ট ভালোবাসা মানে একটা ছেলে একটা মেয়ে বন্ড করছে বা তাদের মধ্যে একটা ভালোবাসা আছে, যদি এটা ইকুয়াল হইতো, তাদের মধ্যে সম্পর্কটা যদি ইকুয়ালিটির মধ্যে থাকতো, তাহলে ছেলেটা যদি কোনোদিন রেস্টুরেন্টে বিল দিত, মেয়েটা একদিন রেস্টুরেন্টে বিল দিত। কথা বোঝা গেল? জি হ্যাঁ। তার মানে এখানে দুজনের ইকুয়াল শেয়ার হইতো বন্ডে, যেটা কিনা সমযোজী বন্ধনে হয়। বাট যদি ব্যাপারটা এরকম দাঁড়ায় যে পি এবং কিউর মধ্যে বন্ড আছে, বাট দুইটা ইলেকট্রনই পি দিছে, তাহলে এটা রেসিস্ট ভালোবাসা বলা যায় না? যেখানে দুইটাই হয় পুরা বিল ছেলেটা দিছে অথবা পুরা বিল দিছে মেয়েটা। জি ভাইয়া। তার মানে যে কোনো একজন দুইটাই ইলেকট্রন দিছে। দ্যাট মিনস এখানে একজন হচ্ছে ডোনার, যে কিনা দুইটা ইলেকট্রনই বন্ডে ডোনেট করে, আর একজন হচ্ছে একসেপ্টর, যে কিনা ইলেকট্রন না দিয়ে একসেপ্ট করে, রাইট? জি ভাইয়া। কিন্তু দুজনে যদি বসে খাইতে, একজন টাকা দিলে কি আরেকজন ছায়া দেখবে না সমান সমান খাবে? সমান সমান খাবে। তাহলে শেয়ার কি সমান সমান হচ্ছে না? জি হ্যাঁ। বাট শেয়ারিংটা হচ্ছে কি ইকুয়াল। শেয়ারিংটা কি হচ্ছে? ইকুয়াল। এখন আমি যদি ধরে নেই পি দুইটা ইলেকট্রন দেয়, তাহলে ডিরেকশনটা হবে কিউর দিকে। তীর চিহ্নিত ডিরেকশন দেখাবো যে ডিরেকশনটা কোন দিকে হবে, কার দিকে? কিউর দিকে, কজ ইলেকট্রন দুইটাই ডোনেট করছে কে? পি। সো দ্যাট ইজ এ ডিরেকশন এই দিকে। এই ধরনের বন্ডকে বলা হচ্ছে সন্নিবেশ বন্ড। যেমন ভাইয়া আমরা একটু আগে ধরেন আমরা অ্যামোনিয়া পড়ে আসছিলাম, অ্যামোনিয়াতে নাইট্রোজেনের একটা লোন পেয়ার আছে, তার সংকরণ sp3। ব্যাপারটা এরকম ছিল ভাই, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, মাঝখানে নাইট্রোজেন, এখানে দুটো লোন পেয়ার ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন। এই জায়গায় যদি একটা প্রোটন আসে, প্রোটনের কাছে ইলেকট্রন আছে নাকি নাই ভাই? নাই ভাইয়া। প্রোটনের কাছে ইলেকট্রন নাই। প্রোটনের কাছে কোনো ইলেকট্রন নাই। এখন যদি এমন হয় নাইট্রোজেন তার দুটো লোন পেয়ার দিয়ে প্রোটনের সাথে একটা বন্ড করার চেষ্টা করে, যে একটা বন্ড হবে, তার মানে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ড হলো, নাইট্রোজেন এখানে। বাট নাইট্রোজেন তার লোন পেয়ার ইলেকট্রন যদি দিয়ে দিল হাইড্রোজেনের সাথে বন্ড করলো, তাহলে হাইড্রোজেনের পজিটিভ চার্জটা যাবে ভাই। ইলেকট্রন দুটো তো বন্ধনই আছে, তাই না? তো হাইড্রোজেনের যে পজিটিভ চার্জ ছিল মানে কি, আসলে H+ এর একটা ইলেকট্রনের শর্টেজ ছিল, সেই শর্টেজটা গেল কই? সেটা নাইট্রোজেনের কাছে চলে গেছে। কেন? কজ নাইট্রোজেন এই জায়গায় ইলেকট্রন দিছে, তাই। কথা বুঝতে পারছি? তাই এটাকে আমরা বলি ভাইয়া NH4 আয়ন বা NH4+ আয়ন। গট ইট সবাই? ভাই আরেকবার। নাইট্রোজেন দুইটা ইলেকট্রনই প্রোটনকে দিছে, এটুকু বুঝছি কিনা? জি ভাইয়া। দিল বন্ডে দুইটা ইলেকট্রন আসে, দুইটা ইলেকট্রন কে দিছে ভাই? নাইট্রোজেন। তো হাইড্রোজেনের তো আমি যদি বলতাম শুধু হাইড্রোজেন আসছে, এখানে শুধু হাইড্রোজেন আসছে না H+ আসছিল? H+। তো H+ মানে তো একটা ইলেকট্রনের শর্টেজ, ওই শর্টেজ ইলেকট্রনটা গেল কই? মানে একটা প্লাস চার্জ, তার মানে একটা প্রোটন বেশি। তাহলে এখন সেই প্রোটনটা কার কাছে চলে আসবে? নাইট্রোজেনের একটা প্রোটন বেশি হয়ে যাবে না এখন? কারণ নাইট্রোজেন দুইটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তার মধ্যে একটা তো দুইটা শেয়ার হয়ে গেছে, একটা তো এখন হাইড্রোজেন নিজের ইলেকট্রন গুলো চালা দিচ্ছে। তাহলে সেই একটা ইলেকট্রন যে হাইড্রোজেনের শর্টেজ ছিল, সে এখন সেটা পাইছে নাইট্রোজেনের কাছ থেকে, এখন বলতেছে সেটা আমার, তাহলে নাইট্রোজেনের একটা শর্টেজ হয়ে গেল। তাই এটা আমরা বলি হচ্ছে যে অ্যামোনিয়া প্লাস H+ হলো কি ভাই? NH4+। তাহলে আপনি শর্টকাট সূত্র অ্যাপ্লাই করেন, শর্টকাট সূত্র অ্যাপ্লাই করে দেখেন x সমান কত আসে ভাই? হাফ। নাইট্রোজেনের বাইরের শক্তিস্থল 1 2 পরমাণু কটা, এখানে হাইড্রোজেন আছে 4টা, তাহলে 4। নাইট্রোজেনের বাইরের শক্তিস্থল ইলেকট্রন 5টা,
এখন দেখেন ক্যাটায়নের চার্জের মান কত, মান হচ্ছে কত ভাইয়া 1, আর অ্যানায়ন হিসেবে এখানে পুরো নেগেটিভ চার্জ না, তাহলে সেটা হবে 0, তাহলে আলটিমেটলি আপনি এখান থেকে 4 পাবেন, 4 মানে sp3। কথা বুঝতে পারছেন? এটা ঢাকা ইউনিভার্সিটি জি ভাইয়া। এবং জগন্নাথ ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগরের পরীক্ষার প্রশ্ন। আমি যে বছর জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিলাম সে বছর এটা পরীক্ষা আসছিল। ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা আসছিল 2016-তে, যখন হচ্ছে তোমার ইয়েতে পরীক্ষা হইতো, বুয়েটে যখন হচ্ছে তোমার রিটেন সরি এমসিকিউ ছিল, তখন এটা বুয়েটেও আসছিল। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে ভাই, আমরা সন্নিবেশ বন্ধন কি বুঝতে পারছি? জি না ভাইয়া। ভাই এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি, আরো ক্লিয়ার হতে হবে ভাইয়া। BF3 বয়ফ্রেন্ড 3 না বোরন ট্রাইফ্লোরাইড, তাই না? বোরন ট্রাইফ্লোরাইডে বোরনের কি অষ্টক সংকোচন নাকি অষ্টক সম্প্রসারণ, কোনটা? সংকোচন। দুইটা কারণ আছে, একটাকে আমরা বলি অষ্টক সংকোচন, আর অ্যানাদার হচ্ছে অষ্টক সম্প্রসারণ। যেহেতু পড়াচ্ছি একসাথে বলে দিই, এটা আইইউটির প্রশ্ন। হ্যাঁ, আইইউটির পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে মাঝে মাঝে, হুটহাট করে দিয়ে দেয়, ছোট্ট ছোট্ট এমসিকিউ দিয়ে দেয়। অষ্টক সম্প্রসারণ মানে ধরো PCl5, যেখানে ফসফরাসের সাথে ক্লোরিনের বন্ধন 5টা, প্রতিবন্ধন ইলেকট্রন 2টা, তাহলে মোট বন্ধন ইলেকট্রন হয়ে গেল 10টা। বাইরের শক্তি স্তরে থাকার কথা অষ্টক নিয়ম অনুযায়ী 8টা, হয়ে গেছে 10টা, 2টা বেশি, এটা অষ্টক সম্প্রসারণ। আর এক্ষেত্রে ভাইয়া বাইরের শক্তি স্তরে বন্ধন ইলেকট্রন হওয়ার কথা ছিল 8টা, বাট মোট ইলেকট্রন কয়টা ভাইয়া? 6টা। 3টা বন্ধন মানে 6টা, একটা বন্ধনে 2 ইলেকট্রন, ধরো ডট ক্রস দিলাম, ডটটা দিল বোরন, ক্রসটা দিল ফ্লোরিন, ডট দিল বোরন, ক্রসটা দিল ফ্লোরিন। তাহলে এখন বোরনের বাইরের শক্তি স্তরে ভাইয়া ইলেকট্রন কয়টা, মানে বাইরের শক্তি স্তরে না বন্ধন ইলেকট্রন 6টা, বাট হওয়ার কথা ছিল অষ্টক নিয়ম অনুযায়ী 8টা, তার শর্টেজ কয়টা? 2টা। তাহলে সে 2টা। মিনিমাম কয়টা গ্রহণ করতে পারবে? 2টা। তো যারা মিনিমাম এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলে লুইসের অ্যাসিড। তাদেরকে কি বলে? লুইসের অ্যাসিড। আর যারা কিনা মিনিমাম এক জোড়া ইলেকট্রন দান করে তাদেরকে বলে লুইসের বেস। এটা কি বলতে পারি আমরা? লুইসের অ্যাসিড কারা ভাই? যারা কিনা মিনিমাম 1 পেয়ার ইলেকট্রন একসেপ্ট করে, একাধিক পেয়ার করতে পারে। তাহলে ভাই লুইস বেস কারা হবে? যারা কমপক্ষে একটা দিতে যারা পারে। মিনিমাম 2টা ইলেকট্রন দেয়। এক জোড়া দান করতে পারে। তাহলে ভাই এই জায়গায় বলেন আমারে, অ্যামোনিয়া লুইসের অ্যাসিড না বেস? বেস। লুইস বেস। প্রোটন 2টা গ্রহণ করছে, তাহলে সে অ্যাসিড। ক্লিয়ার? জি ভাইয়া। যখন আপনাদেরকে আমি হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা পড়াইছিলাম তখন এগুলো পড়ে আসছিলাম না, অম্লকারক সাম্যাবস্থায় অ্যাসিড বেস থিওরি জি ভাইয়া। আবারও পড়া দিলাম, এবং যখন আমরা লুইসের অ্যাসিড বেস করছেন আবারও রিকল করা দিলাম। তাহলে ভাই আমি যদি বলি নাইট্রোজেনের কথা, যদি বলি নাইট্রোজেন হচ্ছে দিনদরিয়া মানুষ, সে যারে পায় তার ইলেকট্রন দিয়ে বসতো, মানে তার ইলেকট্রনের বলে কি ভাই তোমার কিছু করা লাগবে না, তোমার সাথে আমি ফ্রেন্ডশিপ বেনিফিটে যেতে রাজি আছি, খালি আমি সব দিব তোমারে। হ্যাঁ, ব্যাপারটা এরকম হয়ে গেছে আর কি। তো নাইট্রোজেন ইলেকট্রনগুলো আমরা অন্য কালার দিয়ে দেখাই। তাহলে এখানে নাইট্রোজেন বোরনের সাথে একটা সন্নিবেশ বন্ধন করবে। তীর চিহ্ন দিয়ে কি বুঝলাম ভাই? নাইট্রোজেন ইলেকট্রন দুইটাই নাইট্রোজেন দিচ্ছে, কাকে? বোরনকে, বাট শেয়ার করছে কিন্তু ইকুয়ালি। হ্যাঁ, দুইটা ইলেকট্রন ডট দিয়ে দেখেন। তাহলে এখানে একটা সন্নিবেশ বন্ধন হয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ওকে ফাইন। তাহলে এটা একটা কোঅর্ডিনেশন বন্ড, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন বলেন অ্যামোনিয়া হচ্ছে এখানে লুইসের বেস, আর বোরন ট্রাইফ্লোরাইড হচ্ছে এখানে লুইসের অ্যাসিড, রাইট? জি ভাইয়া। তাহলে আমি যাকে জিজ্ঞেস করবো সে উত্তর দিবা AlCl3 আলসাল 3। এই আলসাল 3 লুইসের অ্যাসিড না বেস? সাজিদের সরি নেটওয়ার্ক মাউথ স্পিসেস প্রবলেম। বলো আদিত্য, বলো। আদিত্য? স্যার অ্যাসিড। অ্যাসিড কেন ভাই? কারণ সে কি করছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেখেন বাইরের শক্তি স্তরে ইলেকট্রন কয়টা, মানে বন্ড ইলেকট্রন 3টা মানে তার বন্ধন 3টা, তাহলে বন্ড ইলেকট্রন 6টা, তার মানে তার অষ্টক সংকোচন। তাহলে যাদেরই অষ্টক সংকোচন সবাই লুইসের অ্যাসিড, রাইট? এখন ভুল করে ওকে এটা বলেন না ভাই যাদের অষ্টক সম্প্রসারণ তারা লুইসের বেস। ফসফরাস পেন্টাক্লোরাইড কি কোনোদিনও ইলেকট্রন দিতে পারবে? জি ভাইয়া। এই বেটা কেমনে দিবে? 5টা বন্ধন ইলেকট্রন আসে, কি বন্ধন ইলেকট্রন আরেকজনকে দিবে? না লোন পেয়ার থাকলে দিতে পারবে।
লোন পেয়ার থাকলে দিতে পারতো। এর তো লোন পেয়ার নাই, দিবে কোত্থেকে? তাহলে লুইসের যাদের কিনা অষ্টক সংকোচন তারা সবাই লুইসের অ্যাসিড, বা যাদের অষ্টক সম্প্রসারণ তারা সবাই কিন্তু লুইসের বেজ না। কনসেপ্ট বুঝতে হবে, হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা ভাই, তাহলে লুইসের বেজ যাদের লোন কারা? পেয়ার মানে আছে, একটু যাদের লোন পেয়ার আছে, ক্লিয়ার করেন এটা। যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে, যেমন অ্যামোনিয়া, যেমন হচ্ছে পানি, এই যে লুইসের বেজ লোন পেয়ার ইলেকট্রন আছে। আচ্ছা বা অ্যামোনিয়া জাতক যারা, আচ্ছা। যেমন ধর যে CH3NH2, এইটা লোন পেয়ার আছে। দেন অ্যারোমেটিক অ্যামিন লোন পেয়ার আছে নাইট্রোজেনের, এরা পারবে, হ্যাঁ, কথা বোঝা গেল? জি জি আচ্ছা ভাই, ভাই, বুঝতে পারছি। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বা যে বোরন ট্রাইক্লোরাইড এগুলো তো এই যে হ্যালোজেন বাহক বলে কেন? হ্যাঁ, হ্যালোজেন বাহক বলে কেন? এদের কাছে হ্যালোজেন আছে নাকি নাই? আচ্ছা হ্যাঁ, মানে এই জন্যই। আমরা যখন কোন হ্যালোজিনেশন টাইপের রিঅ্যাকশন গুলাতে এইসব জিনিসপত্র গুলাকে তোর ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হয়, তো দ্যাট ইজ এর হ্যালোজেন ক্যারিয়ার বলে। আচ্ছা ভাই, ওই কিছু অক্সিডেশন থাকে তো, ওই যে ওগুলোতে সন্নিবেশ বন্ধন গুলিকে যে অনেক সময় দেখি যে ডাবল বন্ড দিয়ে দেখায়, এটা কি দেখানো যাবে? আসলে সন্নিবেশ বন্ধন বলে কিছু নাই, আলটিমেটলি সবই ডাবল বন্ড। যেমন আমরা হচ্ছে আচ্ছা, সোডিয়াম থায়োসালফেটের গঠন যদি দেখি তাহলে ওটাতে এরকমই আছে। জি ভাই, জি। আচ্ছা, আমরা ব্যাক করে দিলাম আমাদের আগের, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। ভাইয়া তাহলে এটা বুঝতে পারছেন সবাই? লিগান্ড কি করে? লিগান্ড সন্নিবেশ বন্ধন করে। লিগান্ডের একাধিক বন্ধন করার ক্যাপাসিটি আছে, আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি। লিগান্ড, ভাই তাহলে লিগ্যান্ড গুলো সব কি লুইস এক্সাম্পল বেস? দেই, লিগ্যান্ড গুলো সবারই লোন পেয়ার ইলেকট্রন আছে, এরকম টাইপের হইতে হবে। অথবা লোন পেয়ার ইলেকট্রন না থাকলে ইলেকট্রনের ক্যাপাসিটি থাকা লাগবে, যেমন নেগেটিভ চার্জ, সে লিগ্যান্ড হইতে পারে, সে ইলেকট্রন দিতে পারে। কেমনে ভাই? সাপোজ ক্লোরাইড, ক্লোরিনের বাইরের শক্তিশালী ইলেকট্রন কি ভাই 17টা না, মানে বাট বাইরের শক্তিস্তরে 7টা, এন্ড ক্লোরাইড মানে একটা বেশি 18টা হয়ে গেল, তাহলে বাইরের শক্তিস্তর মানে 8টা হয়ে গেল না? যেমন ভাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড পড়েছিলাম, মনে আছে, যে ডাইমার হিসেবে থাকে, জি ভাই। ওখানে কিন্তু সন্নিবেশ বন্ধন হয়। ওই যে একটা বন্ধন দেখেছিলাম তীর চিহ্নিত, সেটা কিন্তু সন্নিবেশ বন্ধন, হ্যাঁ। ওকে, সো নাও একটু যদি আমরা দেখি ভাই ক্লোরাইডটা হইতে পারে, তো আমরা লিগ্যান্ড কিরকম হতে পারে, লিগ্যান্ডকে আমরা ক্লাসিফাই যদি করি, লিগ্যান্ডের ক্লাসিফিকেশন লিগ্যান্ড করে বলেছে মনোডেন্টেড, বাইডেন্টেড, ট্রাইডেন্টেড। ডেন্টেড শব্দটা আসলে দন্তি থেকে বোঝা যায়, দন্ত মানে দাঁত। মনোডেন্টেড মানে যেখানে একটাই কোঅর্ডিনেশন বন্ড করতে পারে। বাইডেন্টেড যেটা করতে পারে একই মলিকুল, সাপোজ আমি যদি এটার কথা বলি, CH2 এখানে প্রতিটা নাইট্রোজেনের কার্বনের ধরে একটা অ্যামোনিয়ার নাইট্রোজেনের মানে NH2 গ্রুপের সাথে বন্ড আছে, তাহলে এটার দুটো লোন পেয়ার আছে, এর লোন পেয়ার আছে, তাহলে এটা কিন্তু চাইলে একটা সন্নিবেশ বন্ধন করতে পারে, এটা একটা পারে। তাহলে একই মলিকুল কয়টা সন্নিবেশ বন্ধন করলো ভাই? দুইটা। তাহলে একই মলিকুল যদি দুইটা সন্নিবেশ বন্ধন করতে পারে বা সন্নিবেশ বন্ধন করতে পারে এরকম দুইটা গ্রুপ আছে, তাহলে সেটাকে আমরা বলি বাইডেন্টেড লিগ্যান্ড। এখন মনোডেন্টেড কোনটা ভাই? যেমন অ্যামোনিয়া মনোডেন্টেড না বাইডেন্টেড ভাই? লোন পেয়ার বিশিষ্ট অ্যাটম কয়টা? একটা। ভাই ওয়াটারের লোন পেয়ার আছে কয়টা ভাই? দুইটা, কিন্তু লোন পেয়ার দুইটা থাকলে কিন্তু সে দিতে পারবে একটাই, ঠিক আছে? কারণ দুইটা লোন পেয়ার কিন্তু দুইটা ভিন্ন তলে আছে, দ্যাট ইজ রাইট। এখন কথা হচ্ছে ভাই, তাহলে এরা হচ্ছে মনোডেন্টেড এই দুইটা, এটা হচ্ছে বাইডেন্টেড। তাহলে ভাই ট্রাইডেন্টেড কোনটা? এক্সাম্পল দিই ভাই। ট্রাইডেন্টেড হচ্ছে এরকম, সাপোজ দ্যাট এরকম হলো CH2CH NH2, আচ্ছা এরকম না দেখে ট্রাইডেন্টেড একটু অন্যরকম দেখে। ট্রাইডেন্টেড হচ্ছে কাইন্ড অফ এরকম, ধর CH2NH2 CH2NH2 H CH2NH2, তাহলে একই এলিমেন্ট কয়টা করতে পারবে ভাই? তিনটা। লোন পেয়ার দেওয়ার মতো গ্রুপ আছে তিনটা, তাহলে আলটিমেটলি এটা ট্রাইডেন্টেড। এরকম আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা কিনা আমাদের আসলে দেখতে হবে। তানভীর বলছে কালকে ভাইয়া ইংলিশ এক্সাম, আমার কি ক্লাসে থাকা উচিত? ভাই তোর এক্সাম হলে তুই এক্সাম দে, এই ক্লাসগুলো আমি এমন কোনো ক্লাস নেই না যে এগুলো তোর পরে বুঝতে অসুবিধা হবে, বা এমন কোনো কঠিন জিনিস আমি পড়াই না বা সহজ করে বোঝানোর চেষ্টা করি আগে পরীক্ষার পরাপর, হ্যাঁ। এটা রেকর্ড আছে, রেকর্ড না বুঝলে আমার পরবর্তীতে জিজ্ঞেস করলে আমি তোর উত্তর দিয়ে দিব, বুঝাই দিব, টেনশনের কিচ্ছু নাই, হ্যাঁ।
সো নাও আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে ভাইয়া যে যেটা আমি বলতে চাচ্ছি সেই যৌগগুলো হচ্ছে এরকম। ভাই এটাকে আমি কি বলতে পারি এই যৌগটাকে? আমি কিন্তু কনস্ট্রাকটিভ ওয়েতে যাবো এখন, মানে খুবই প্যাটার্ন ওয়েতে যাবো ভাই। এই যৌগটাকে আমি কি বলতে পারি? এই গ্রুপটার নাম হচ্ছে ইথিলিন গ্রুপ। কয়টা অ্যামিন গ্রুপ আছে এখানে? দুইটা। তাহলে এই যৌগটা আমরা বলতে পারি ইথিলিন ডাইএমিন বলতে পারি। এই বলতে পারি না? ও মা, কেউ কি শুনতে পান আমার কথা? আচ্ছা ভাই, জি এটা কি ভাইয়া। জি ভাইয়া। এটা কি কমপ্লেক্স কম্পাউন্ড নাকি কোনটা? এই যৌগটা ভাই? এটা কি এটা কমপ্লেক্স কম্পাউন্ড, এটা নরমাল একটা কম্পাউন্ড। কমপ্লেক্স কম্পাউন্ডে তো যে লিগ্যান্ড টিগ্যান্ড থাকবে, কোঅর্ডিনেশন বন্ড হবে, ট্রানজিশন এলিমেন্ট থাকবে, এগুলা। আমার কথা হচ্ছে এটা না মিথিলিন ডাইমিন বলা যাবে কিনা? যাবে? যাবে। আমি যদি দুইটা হাইড্রোজেনকে সরায় দিই, সরায় দেয়া এই জায়গায় দিলাম CH2, সি ডাবল বন্ড OH, সেম এখানেও দিলাম। ভাই এই গ্রুপটা কি আসলে? এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড থেকে আসছে না, CH3COOH। জি ভাই। তাহলে এটা এখানে আমি কি বলতে পারি ভাই? এটা কি হচ্ছে? ইথিলিন ডাইএমিনের অ্যামিনের দুইটা হাইড্রোজেনকে কয়টা অ্যাসিটিক অ্যাসিডের এই গ্রুপটা এই অ্যাসিটিক অ্যাসিডের জিনিসটা সরাইছে, তাই তো? জি ভাই। কয়টা? টেট্রা, চারটা না? জি ভাই, 4টা। এটা বলা হয় ইথিলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। বাট আমি যদি একটা কাজ করি ভাই, আমি যদি হচ্ছে এই হাইড্রোজেনটা বাদ দিয়ে দিই, মানে প্রোটন রিলিজ করে দেই অ্যাসিটিক অ্যাসিড গ্রুপটা, তাহলে অক্সিজেনটা মাইনাস। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটবে যদি প্রত্যেকটা এই অক্সিজেন প্রোটন রিলিজ করে দেয়। কার্বক্সিলিক অ্যাসিড প্রোটন রিলিজ করতে পারে, যদি পারেই ভাই তাহলে এখানে অক্সিজেন গুলো মাইনাস, এটা বলা হয় অ্যাসিটেট আয়ন। ঠিক আছে? জি ভাই। এটা কি টেট্রা অ্যাসিটিক অ্যাসিড বলা উচিত না অ্যাসিটেট বললেই হবে এখন? অ্যাসিটেট। তাই এটা শর্ট ফর্ম হচ্ছে ভাই EDTA, এটা বলে EDTA। চিলেটিং এজেন্ট। চিলেটিং এজেন্টের হিসাব তো পরে, আমি তো এখন আসিনি। একটা জিনিস হয়তো তোমরা খেয়াল করছো, বা আমি জানি না তোমরা এগুলো ফিল করতে পারো কিনা। আমি তোমার ডিরেক্টলি ইথিলিন ডাইমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড যদি লেখা দিতাম হইতো, বাট আমি কিন্তু তোমাকে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে নিয়ে আসছি, এটা কোত্থেকে আসছে, কিভাবে আসতে পারে, তোমার মাথায় একটা জিনিস পুশ করা যে ভাই এরকম একটা ঘটনা ঘটছে, ঘটে এটা তৈরি হয়েছে। ব্যাপারটা কি বুঝতে পারছি? হ্যাঁ জি ভাই। তো আমার টার্গেট, আমি সবসময় বলি, সবসময় বলে যাব, আমার টার্গেট কখনোই তোমাকে কেমিস্ট্রি খাওয়া দেয় না। আমার টার্গেট তোমার ভিতরে কেমিস্ট্রির প্রতি একটা কিউরিয়াসিটি জায়গায় দেয়, যেটা কিনা পরবর্তীতে তোমাকে হয়তো বা কোনো না কোনো দিন এটার প্রতি একটা আগ্রহ জন্মাইতে সাহায্য করবে। যখন তুমি নিজে টিচার হবা, যখন তুমি নিজে টিউশনি করবা, স্টুডেন্ট পড়াবা, তখন যেন তুমি এই জিনিসগুলো তাদেরকে এভাবে জানাইতে পারো। এটা হচ্ছে একটা কমান্ড, চেইন অফ কমান্ডের মতো কাইন্ড অফ। আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে শিখছি, মাহফুজ ভাইয়ের কাছ থেকে। মাহফুজ ভাই আমার শিখাইছে, ভাই বলছে তুই তোর মতো করে এরকম কয়েকজনের তৈরি করে দিয়ে দিবি যাদের ভিতরে এই চিন্তাগুলো আসবে, যারা কিনা পরবর্তী প্রজন্মকে এটার প্রতি আগ্রহ জন্মাইতে পারবে। আমার কয়েকটা, আমরা কয়েকটা ফ্রেন্ড আছে, আমাদের টার্গেট এটাই, আমরা কখনো এই কাজ করি না। একটা গল্পের মতো বলি, এটা আমি রেকর্ডে রাখবো না, তো যেটা ফালতু ফালতু গল্প, রেকর্ডে একটু পজ করবো আর কি। ওকে, তো আমরা যেটা বলছি, এই যে এই যৌগটা আছে, এই যৌগটা কি করতে পারবে? দুইটা লোন পেয়ার ইলেকট্রন বিশিষ্ট এলিমেন্ট আছে, তাহলে দুইটা সন্নিবেশ বন্ধন করতে পারবে। কার সাথে ভাই? বললাম একটা অবস্থিত বললেন আয়নের সাথে। তাহলে এই দুইটা সন্নিবেশ বন্ধন কেমন হলো ভাই? কাকড়া যেরকম করে কামড় দিয়ে এরকম হয়ে গেল না, কাকড়া দুইটা আঙুলের মতো কামড় দেওয়ার মতো, কামড় দিয়ে ধরতে ধরতে এরকম করে। তো কাকড়ারে কামড় দেওয়ার প্রসেসটাকে বলে চিলেশন, অনেকে বলে কিলেশন। হোয়াট ইজ ইট? হোয়াট এভার ইট ইজ, কিলেশন বা চিলেশন। তো এই ধরনের যৌগকে বলে চিলেট যৌগ বা কিলেট যৌগ। কথা কি বুঝতে পারছি আমরা? জি ভাই। এরকম কিলেট যৌগের এক্সাম্পল হচ্ছে হিমোগ্লোবিন। গ্লোবিউলার প্রোটিন বা গ্লোবিন, যে মানে আসলে প্রোটিন, সেটা কিনা হিম, হিম মানে বেসিক্যালি আয়রন। আয়রনের সাথে গিয়ে সে সন্নিবেশ বন্ধন করে এরকম করে কিলেটের মতো, কাকড়ার মতো কামড় দিয়ে 5টা সন্নিবেশ বন্ধন করে। হিমোগ্লোবিন কিন্তু একটা কিলেট যৌগ। কথা বুঝতে পারছেন? আপনাদের ব্লাডের রক্ত, ব্লাডের কালার লাল কেন? হ্যাঁ, জি ভাই। কেন লাল? যেখানে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন বেসিক্যালি একটা কিলেট যৌগ।
এবং অবস্থান্তর মৌলের যৌগ বলে আয়রন 2+ যৌগ বলে সেটা কালারফুল হয়, লাল হয়। কথা বুঝতে পারছেন? জি ভাই। ভাই পাতায় ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল কেন সবুজ হয়? ক্লোরোফিল একটা ওরকম জটিল যৌগ যেখানে একটা অবস্থান্তর মৌল থাকে, দ্যাট ইজ ক্লোরোফিল সবুজ হয়। কথা বুঝছি? জি ভাই। এরকম জিনিসপত্র অনেক আছে আমাদের দুনিয়াতে। হ্যাঁ, আমরা অনেক কিছু দেখি, আমাদের এরকম কালারফুল অনেক যৌগ আছে যেগুলো কিনা আমরা খাই, আমরা ব্যবহার করি, আমরা ইউজ করি, সবকিছু কিন্তু এরকম জটিল যৌগ। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, তাহলে আমরা এই লিগ্যান্ড সম্পর্কে আইডিয়া পাইলাম। ওকে, আচ্ছা এখন আসেন ভাইয়া, আপনাকে এই জটিল যৌগ থেকে কি কি প্রশ্ন করবে পরীক্ষা, আমি একটা একটা করে প্রশ্ন আপনাদের লিখে দিই। প্রশ্নগুলো হচ্ছে ভাই, প্রথমে আপনাকে জিজ্ঞেস করবে সিএন নাম্বার কত, কোঅর্ডিনেশন নাম্বার ইকুয়াল হোয়াট। তারপরে আপনাকে জিজ্ঞেস করবে অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম। মানে সেন্ট্রাল অ্যাটম বলতে এখানে কি বোঝাচ্ছে ভাই? সেন্ট্রাল অ্যাটম বলতে কি বোঝাচ্ছে? অবভিয়াসলি অবস্থান্তর মৌল বা মৌলের আয়ন। আমরা একটা জিনিস মিস করে আসছি, ছোট্ট একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে ভাইয়া যে আচ্ছা আমি রেকর্ডিং করতেছি কেন, জুমে প্রবলেম হচ্ছে গত কয়েকদিন ধরে, ওই পারমিশন নিয়ে প্রবলেম, গ্রুপে লাইভ করার পারমিশন। আগে এরকম হয়েছিল সাডেনলি একবার, পরে এটা ঠিক করছি, আবার কেন জানি হয়েছে, আবার ঠিক করতে হবে আজকে। ভাই এটা যদি ক্যাটায়ন হয়, মানে পজিটিভ চার্জ হয়, তাহলে আলটিমেটলি এই জায়গায় একটা নেগেটিভ আসবে, অ্যানায়ন যুক্ত হবে এই পাশে একটা। কারণ আয়নিক যৌগের ফর্মুলা হচ্ছে শুরুতে ক্যাটায়ন তারপরে অ্যানায়ন, নামকরণের শুরুতে কিন্তু শুরুতে আমরা ক্যাটায়নের নাম বলি তারপরে অ্যানায়ন বলি। যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ NaCl, আমি কিন্তু আগে ক্যাটায়নের নাম বলছি, আমি কিন্তু এটাকে ক্লোরোসোডাইড বলছি না, সোডিয়াম ক্লোরাইড বলছি। কথা বোঝা গেল? জি ভাই। সো ক্যাটায়নের নাম আগে বলতে হয়, এই জিনিসগুলো কনভেনশনাল, তো এই কনভেনশনটা আমরা এখানেও ফলো করব। সো যদি এটা অ্যানায়ন মানে এটা যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে সামনে একটা ক্যাটায়ন আসবে। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? তাহলে এই হচ্ছে একটা জটিল যৌগের কনস্ট্রাকশন। সো আপনাকে আমি যদি আগে থেকে আইডিয়া না দিই জটিল যৌগের কনস্ট্রাকশন এরকম, তাহলে কি হবে? এখন উদ্ভাসের ক্লাস হলে আমি কি করতাম, বা অন্য কোনো কোচিং এর ক্লাস হলে আমি কি করতাম, সেখানে আমি ডিরেক্টলি বলতাম যে আচ্ছা ভাই ধরেন একটা যৌগ দিয়ে আছে K4Fe(CN6), এখন আপনারা জিজ্ঞেস করলে এটা সংকরণ কি বাইর করেন, আমি ডিরেক্টলি এখান থেকে দেখাইতাম, আমি আগে কিচ্ছু ব্যাখ্যা করতাম না। পার্থক্যটা এই জায়গায়। ওকে, আচ্ছা। আর আমি যেটা করছি আসলে, আমি তো ধরো এখানে তোমাদেরকে পড়াচ্ছি, আমার একটা ফিনান্সিয়াল চিন্তা থাকে, এখানে তোমাদেরও একটা পড়াশোনার ব্যাপার থাকে। সো আমি যেটা করি এই জিনিসগুলো ধরো, যেমন আমি পড়াতে পড়াতে একটা সময় পরে ধরো এই জিনিসগুলো অবসলিউট হয়ে যাবে, 1 বছর 2 বছর পরে তোমাদেরও কাজে লাগবে না, আমাদেরও কাজে লাগবে না। সো আলটিমেটলি আমরা যেটা করব, আমারও কাজে লাগবে না, বা আমার তো এখান থেকে ফিনান্সিয়াল কোনো বেনিফিট আসবে না। তখন যেটা করবো, আমি এটাকে ইউটিউবে কন্টেন্ট হিসেবে আপলোড করে দিব, সো দ্যাট এই জিনিসগুলো থেকে যায়, পার্মানেন্টলি মানুষজন জানতে পারে, বা তোমাদের জুনিয়র যারা, যদি তোমরা বলতে পারো যে আচ্ছা এখানে কিছু জিনিসপত্র আছে, শিখে এই জিনিসগুলোকে তোমরা কনভে করতে পারবে তোমাদের যারা কিনা তোমাদের পরবর্তী প্রজন্মের কাছে। ব্যাপারটা এমন না যে আমি একদম সবকিছু বাইবেল লেভেলে পড়াই, আমি পড়াচ্ছি, আমার ছোটখাটো ত্রুটি থাকতে পারে, মিস্টেক থাকতে পারে, এই জিনিস হয়তো বা তোমাদের কাছ থেকে আমি জানবো। আমি কিন্তু সবসময় এই জিনিসটা বলি, আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে প্রতিনিয়ত শিখি। তোমাদেরকে আমি পড়াবো কোয়ান্টাম নাম্বার 7টা, কোয়ান্টাম নাম্বার 7টা না, এই কোয়ান্টাম নাম্বার 7টা না, বইয়ে কি 4টা দেয়? বইয়ে 4টা দেয়, বাট আসলে কোয়ান্টাম নাম্বার 7টা আমি শিখছি আমার একটা স্টুডেন্টের কাছ থেকে। ওকে, আসো। দেন তোমাকে বলবে ভাই অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম। দেন তোমাকে আরেকটা জিনিস বলবে ভাই হাইব্রিডাইজেশন বা সংকরণটা কি। ওকে, আচ্ছা। দেন তোমাকে বলবে যে অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম, হাইব্রিডাইজেশন, কোঅর্ডিনেশন নাম্বার, দেন বলবে হচ্ছে জিওমেট্রিটা কেমন, জিওমেট্রি কেমন, ঠিক আছে, মানে এটা জ্যামিতিক ভাবে দেখতে কেমন, যেমন হচ্ছে যে এটা কি টেট্রাহেড্রাল না অক্টাহেড্রাল না পেন্টাগোনাল বাইপেন্টাগোনাল, এই জিনিসগুলো আর কি, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে তোমাকে জিজ্ঞেস করতে হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি কি। কথা বুঝতে পারছি? জি ভাই। এই 5টা জিনিস হচ্ছে জানতে চাইবে, তো আমরা একটা 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 করে এখান থেকে ফাইন্ড আউট করব। কথা বুঝতে পারছি? তাই কিভাবে ফাইন্ড আউট করবো, আমরা হচ্ছে সিকোয়েন্সিয়ালি যাব। ধরো পরীক্ষায় কি দেয়া থাকবে তোমাকে, আসলে পরীক্ষায় কোশ্চেনটা আসবে কিভাবে, তো কোশ্চেন কিভাবে আসবে সেটা হচ্ছে, তোমাকে ধরো বললো যে Fe(CN6)
4 মাইনাস, বললো এটা সংকরণ কি? ওকে, কথা বুঝতে পারছি? বাট এটা জটিল অ্যানায়ন না? জি ভাইয়া। লিগানটা কি এখানে? সায়ানাইড, তাই না? জি সায়ানাইডের চার্জ হচ্ছে -1। এখন আমি যদি একটা কাজ করি, আমি হচ্ছে বললাম যে আমি এই জায়গায় 4টা মাইনাস চার্জ, তো তাহলে আমি সামনে ক্যাটায়ন দিব, তো আমি ক্যাটায়ন হিসেবে কি দিলাম? ধরো ক্যাটায়ন হিসেবে দিলাম পটাশিয়াম, বাট পটাশিয়াম একটা দিলে হবে? না ভাইয়া, 4টা দেওয়া লাগবে। K4, কারণ একটা পটাশিয়ামের চার্জ +1, তাহলে 4টা দিলে K4 হলো, তাহলে এটা একটা জটিল যোগ হয়ে গেল না? জি ভাইয়া। এখন জিজ্ঞেস করলাম সংকরণ কি ভাই? সংকরণ কি ব্যাপারটা হলো ভাই, বন্ধন হইতেছে কার সাথে কার? এই থার্ড ব্র্যাকেটের ভিতরের অংশটা আমরা বলি জটিল অংশ বা কোঅর্ডিনেশন স্কয়ার, তার মানে কোঅর্ডিনেশন বন্ধন হচ্ছে এই জায়গায়, তাহলে সংকরণটাও হবে কিন্তু এই জায়গায়, এই থার্ড ব্র্যাকেটের ভিতরে। বাইরের সাথে বা থার্ড ব্র্যাকেটের বাইরের কিছুর সাথে কোনো সম্পর্ক নাই। গট ইট? জি ভাইয়া। তাহলে আমার টার্গেট হচ্ছে ভাই আগে এই জিনিসটা ফাইন্ড আউট করা, যে এখানে কি ধরনের সংকরণ হতে পারে, কি ধরনের বন্ধন হচ্ছে, কটা বন্ধন হচ্ছে, কি হচ্ছে হাবিজাবি এই জিনিসটা। তো যখন আমি এইটার ফাইন্ড আউট করতে যাব, আমি প্রথমে যেটা করব, আমি জটিল আয়নটা কিনে চিন্তা করবো, শুধু ক্যাটায়ন না, মানে ওই পটাশিয়ামটা বাদ দিয়ে দিব, FeCN6। বাট তার আগে আমি যেটা করব, আমি এখানে যেটা হিসাব করবো ভাইয়া, সায়ানাইডের চার্জ হচ্ছে একটা মাইনাস, তাহলে 6টা সায়ানাইডের চার্জ কত? 6 মাইনাস, তাহলে 6টা মাইনাস দিলাম। পটাশিয়াম 4টা, তাহলে চার্জ হবে +4, তাহলে ভাই টোটালটা 0 হবে কখন? যখন আয়রন +2, রাইট? জি ভাইয়া। তাহলে আমি জেনে গেলাম কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা কত ভাইয়া, অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল এটম কত ভাই এখানে? +2 পেলাম, রাইট? জি ভাইয়া। সায়ানাইড হচ্ছে একটা মনোডেন্টেড লিগ্যান্ড, কি ডেন্টেড? মনোডেন। তাহলে সে বন্ধন করতে পারবে একটা, আছে 6 জন, তাহলে কয়টা হবে বন্ধন? 6টা, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার মানে নাম্বার অফ কোঅর্ডিনেশন বন্ড, দ্যাট ইজ কল্ড কোঅর্ডিনেশন নাম্বার। এটা কত ভাই? 6 না? জি ভাই। মনে রাখবেন কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয়, তাহলে সংকরণ হবে দুই ধরনের, হয় sp3d2 অথবা d2sp3। কারণ কোঅর্ডিনেশন নাম্বার 6 মানে 6টা বন্ধন, তার মানে x এর মান আসলে 6, ওই যে শর্টকাট সূত্রে x এর মান। কি বোঝা গেছে? জি ভাইয়া। দেন সবকিছু আস্তে আস্তে মিলবে, রিলেট করতে পারবেন, হ্যাঁ কানেক্ট করতে পারবেন। কানেক্ট করি আস্তে আস্তে একটা একটা করে। ভাই এখন আসেন, আপনি এখন যেটা করবেন, আপনার এই মুহূর্তে কাজ হলো যে এই জায়গায় লিগ্যান্ড কিভাবে কাজ করবে, তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস শিখাই দিব। এই জিনিসটা হচ্ছে আমার নিজের তৈরি করা, এটা স্বতঃসিদ্ধ কিছু না, কোনো বইতে বা কোথাও পাবেন না। আমি এটাকে আমার মতো করে পড়াই আপনাদের সুবিধার্থে, আমি লিখেই দিলাম আপনাদের সুবিধার্থে। এটাকে কোথাও আপনি এটাকে রেফারেন্স হিসেবে বা বাইবেল হিসেবে ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? আপনাদের সুবিধার্থে দিব আমি, বাট এটাকে আপনি কোথাও রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন না, বাইবেল নাই। আমি যেটা করবো, লিগ্যান্ডকে দুইটা ভাগে ভাগ করবো, একটা বলবো স্ট্রং লিগ্যান্ড আর একটা বলবো হচ্ছে উইক লিগ্যান্ড। ভাই স্ট্রং লিগ্যান্ড কি করতে পারে? স্ট্রং লিগ্যান্ড যেটা করতে পারে, সে হচ্ছে পেয়ার বানাতে পারে, মানে জোড়া বানাতে পারে। ভাই কিসের জোড়া বানাবো? অবভিয়াসলি ইলেকট্রনের জোড়া বানাবো, বানাতে পারে। তাহলে এটাকে আমি লিখলাম পারে না, জাস্ট পারে না লিখলাম, তাহলে তোমরা হয়তো বুঝে যাবে যে কি পারে না। ভাইয়া এই যে যেটা কিনা স্ট্রং লিগ্যান্ড, সেটা কারা হতে পারে? এক্সাম্পল কি ভাই? স্ট্রং লিগ্যান্ড হতে পারে এমন সব অ্যাটম থাকা লাগবে ওই লিগ্যান্ডের মধ্যে যার যে অ্যাটমটার ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি। যেমন ভাইয়া অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, লোন পেয়ার ইলেকট্রন আছে। বা অ্যামোনিয়া জাতক, অ্যামোনিয়া জাতক মানে অ্যামোনিয়া ডেরিভেটিভস, লাইক ধরো এই যে এটা কিন্তু অ্যামোনিয়ার জাতক, অ্যামোনিয়া ডেরিভেটিভ, CH3NH2 অ্যামোনিয়া ডেরিভেটিভ না? বা ইরিটিএ যেটা দেখলাম, বা ওই যে 3টা ইয়া বিশেষ যেটা ছিল, ট্রাইডেন্টেড যেটা ছিল, সেগুলো সবই অ্যামোনিয়ার জাতক। এরা নাইট্রিক অক্সাইড, সায়ানাইড, ঠিক আছে, এরা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড। কি লিগ্যান্ড? স্ট্রং লিগ্যান্ড। কার্বনিল, কার্বন মনোক্সাইড, স্ট্রং লিগ্যান্ড। উইক লিগ্যান্ড হিসেবে কি কি एग्जांपल হতে পারে? যেমন ভাই পানি, পানি হচ্ছে উইক লিগ্যান্ড। দেন হচ্ছে ক্লোরাইড। বলবেন যে এখানে তো অক্সিজেন আছে, কিন্তু অক্সিজেন থাকার পরও সেটা কেন উইক লিগ্যান্ড? প্রশ্ন আসতে পারে না মাথায়, অক্সিজেন আছে তারপরও কেন সেটা উইক লিগ্যান্ড? জি ভাইয়া। কেন? এটা হোমওয়ার্ক দিলাম। why oxygen is an weak ligand? why sorry water is a n হবে না, এ হবে উইক লিগ্যান্ড। খুঁজে বের করবি, আমি হোমওয়ার্ক দিই, তোরা কেউ দেখ না আমার উত্তর।
তোমাদের মাহি মাঝে মাঝে দেয় আর আদিত্য বা ধ্রুব মাঝে মাঝে দেয়। একটু মাথা কাটা না, সুযোগ আছে তোদের প্রচুর সময়, এইচএসসি তো হবে না বুঝতে পারতেছো। তো এই জিনিসগুলো ভালো মতো পড়লে তো ক্ষতি নাই, বিশ্ববিদ্যালয় জীবনে গিয়ে খুব কাজে লাগবে। নিজে যখন টিউশনি করাবি আমার মতো দেখবি যে তোর যখন দেখ, সত্যি কথা বলতে কি প্রয়োজনীয়তা উদ্ভাবনের জনক। ফাইন্যান্সিয়াল প্রবলেম চলতেছে আমার, সো এই মুহূর্তে আমাকে কি করতে হবে, টাকা ইনকাম করতে হবে। আমি এখন কি করবো, আমি কি করলাম 10 মিনিট স্কুলের সাথে যুক্ত হলাম। 10 মিনিট স্কুল আমাকে বুদ্ধি দিল যে ভাই কি করা যায়, এভাবে ক্লাস নেওয়া যায়। আমি তখন এভাবে নামলাম, নেমে দিন আমি এভাবে ক্লাস নিয়ে শুরু করলাম। আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল বলে আমি শুরু করছি। তোদের নিজেদের যখন পড়াশোনা করবি, তোরা নিজেরা চেষ্টা করবি ভাই নিজে স্বাবলম্বী হয়ে বাপের টাকায় পড়াশোনা করবি না, নিজের টাকায় পড়াশোনা করবি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবি, বুয়েট কুয়েট চুয়েট টুয়েট ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরে পড়বি, টিউশনি করাবি। এখন অনলাইন জগতে পড়াশোনা করানো যায়, পোলাপান অনলাইনে পড়েও বাসায় যে পড়তেছে না বা টিচার বাসায় রাখে না, অনলাইনে পড়াবি। সো নিজের ব্যাকগ্রাউন্ড স্ট্রং কর, যত স্ট্রং করবি সব পারবি। তুই এমন আছে তুই নিজে সব পড়াতে পারস, নিজে একটা কোচিং খুলে বসলো, অনলাইন কোচিং, ঠিক আছে, যেমন যেখানে অনেকে অনেক কিছু পড়ায়, অনেকে 2-3 সাবজেক্টও পড়ায়। সো এই ব্যাকগ্রাউন্ড গুলো স্ট্রং কর ভাই, নিজে স্বাবলম্বী হওয়া শিখ। টিউশনি বা এভাবে পড়ানো কখনো এটা একটা অন্যরকম, মানে এটা নেগেটিভ কিছু না, এটা একটা প্রফেশন। হ্যাঁ, আলটিমেটলি তোরে খাওন কেউ কিনা দিবে না। যে বলবে যে টিউশনি করে আপনার ছেলে মেয়ে এটা নেগেটিভলি দেখবে, সে তোর বাসায় এসে খাওন দিবে না। তো এগুলাকে কখনো এভাবে চিন্তা করবি, এগুলাকে সবসময় পজিটিভলি নিবে। বাট রিমেম্বার দ্যাট বিশ্ববিদ্যালয় জীবনে এটা টিউশনি করে দেখে পড়াশোনা খারাপ করে যাবে না। আমি জীবনে প্রচুর টিউশনি করেছি, উদ্ভাসে ক্লাস নিয়েছি, উদ্ভাসে ক্লাস নিয়েছি এরকম খুব কম সংখ্যক মানুষের বিশ্ববিদ্যালয়ের জীবনে রেজাল্ট খুব ভালো। ঠিক আছে, খুব কম সংখ্যক মানুষের বিশ্ববিদ্যালয়ের জীবনে রেজাল্ট ভালো যারা কিনা কন্টিনিউয়াসলি উদ্ভাসে ক্লাস নিচ্ছে। তাদের মধ্যে আমি আল্লাহর রহমতে একজন আছি, হীরা ভাই একজন আছে, হ্যাঁ আরো অনেকেই আছে। সো এই জিনিসগুলো বুঝবি, বুঝে শুনে নিজেদের মতো করে আগাবি। এই জিনিসটা তোরা বাইর করবি। হ্যাঁ, কেন এটা পারবি না, পারার কিছু নাই, পারবি না? জি ভাইয়া। পারতে হবে। জান্নাত জয়েন করছে, হাফসা ইসরাত নতুন জয়েন করছে। ওকে, তো কথা হলো ভাই, তাইলে এই যে গেল ভাই, লাস্ট বাট নট দ্য লিস্ট, এই স্ট্রং লিগ্যান্ড বানায় ইনার কমপ্লেক্স আর উইক লিগ্যান্ড বানায় আউটার কমপ্লেক্স। ভাই ইনার কমপ্লেক্স আর আউটার কমপ্লেক্স মানে কি আমি বলে দিব পরে, তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ভাই এখানে আমাদের লিগ্যান্ড যেটা সেটা কি স্ট্রং না উইক? স্ট্রং না? জি ভাইয়া। সায়ানাইডের লিগ্যান্ড তো স্ট্রং না? জি ভাইয়া, স্ট্রং। ওকে, তাইলে এবার আমরা পরের পেজে যাই। প্রথম কাজ হলো এখানে আয়রনের জারণ অবস্থা 2, তাহলে 2 জারণ অবস্থা বিশিষ্ট আয়রনের আমি কি করব, ইলেকট্রন বিন্যাস লিখব। আমরা আর্গন দিয়ে লিখব। আমি কিন্তু এটা শিখাইছি কিভাবে এটা লেখা যায় শিখাইছি না এভাবে ইলেকট্রন বিন্যাস। জি ভাইয়া। তাহলে এটা হবে কত হবে, 3d6 4s0। নরমালি আয়রনের হয়তো 4s2, বাট যেহেতু আয়রন 2+ সেই 4s এর 2 ইলেকট্রন বাতিল করে দিলাম ভাই। তাহলে 4s0, 4s থাকার মানে চতুর্থ শক্তি স্তরে 4p আছে 4d আছে, ওগুলো হচ্ছে 0, ইলেকট্রন নাই, ইলেকট্রন বিহীন। তাহলে ভাই আমার কাজ হচ্ছে এটা লেখার পরে আমি এই ডিটাকে বক্স করে লিখব। ডিতে ইলেকট্রন 6টা ইলেকট্রন দিব। তারপরে 4s আছে, 4s খালি, 4p আছে, এটা 3d, দেন 4d ও আছে, ওগুলা খালি, ইলেকট্রন নাই। ভাই আমার লিগ্যান্ড কি স্ট্রং না উইক? স্ট্রং। স্ট্রং লিগ্যান্ড জোড়া বানাতে পারে নাকি পারে না? পারে। তাহলে এখানে বিজোড় ইলেকট্রন দেখলে সে কি বসায় রাখবে না, ধাক্কায় জোড়া বানায় দিবে? জোড়া জোড়া বানায় দিবে। রিপালস করে বিকর্ষণ করে জোড়া বানাবে। তাহলে জোড়া যদি বানায় তাহলে কি হবে ভাই, জোড়া বানাইলো, বানানোর পরে কি হবে দেখ, ইলেকট্রন সব জোড়া জোড়া হয়ে যাবে। এখন মানে ওই যে একটা তোর ছোটবেলায় পড়ছিলি না যে 4টা ছেলে সিনেমা হলে ঢুকলো, 4টা মেয়ে সিনেমা হলে ঢুকলো, তারপরে কারেন্ট চলে গেলো, তারপরে তারা এরকম এরকম হয়ে গেলো, মনে আছে? ক্যালকুলেটরে হ্যাক করছিলি, মনে আছে? হ্যাঁ, জি ভাইয়া। তো ব্যাপারটা এরকম হলো না যে 4টা ইলেকট্রন সিঙ্গেল ছিল, সায়ানাইড এসে কি করলো, সবাই জোড়া জোড়া বানায় দিল। তাহলে সায়ানাইড এই দুটো জায়গায় খালি করলো না? জি জোর ভাইয়া। যার মূল তার জোর আছে, খালি করে দিল। আসলে যেটা জোর যার মূল তার বলতে আসলে ব্যাপারটা কি, সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। যেসব লিগ্যান্ডের ডাইপোল মোমেন্ট বেশি তারাই হচ্ছে যেটা করতে পারে, তারা হচ্ছে তোর জোড়া বানাইতে পারে বা তারা স্ট্রং লিগ্যান্ড। যাদের ডাইপোল মোমেন্ট কম তারা স্ট্রং, তারা উইক লিগ্যান্ড। বোঝা গেল? জি ভাইয়া।
তাহলে এই জায়গায় খালি। এখন সায়ানাইড কি করলো আয়শা, আমি একটু কালার চেঞ্জ করব। সায়ানাইড কি করলো, এখানে দুটো ইলেকট্রন দিয়ে একটা সন্নিবেশ বন্ধন করলো। তাহলে ভাই দুইটা বন্ধন হয়ে গেল, দুইটা সায়ানাইড সন্নিবেশ বন্ধন করে ফেললো, তিনটা করলো, 4p তেও করলো ভাই। তাহলে কয়টা হলো ভাই, সায়ানাইড 6টা, সন্নিবেশ বন্ধন হলো 6টা, 4d তো খালি, এটা 4p, এটা হচ্ছে 4s, এটা 3d। ভাই এভাবে যদি হয় তাহলে সায়ানাইডের এই যে প্রথম দুইটা সন্নিবেশ বন্ধন, এটা হচ্ছে ডি অরবিটালের সাথে, এটা হলো এস অরবিটালের সাথে, এটা হচ্ছে পি অরবিটালের সাথে। তাহলে পি অরবিটালের সাথে পি অরবিটাল তিনটা তো সমশক্তি, তাহলে এই তিনটা বন্ধনের বন্ধন শক্তি সায়ানাইডের ডি এর সাথে বন্ধন শক্তি আর এস এর সাথে বন্ধন শক্তি, তার মানে তিনটা ভিন্ন ভিন্ন বন্ধন শক্তির অরবিটাল পাওয়ার কথা, বা তিনটা ভিন্ন বন্ধন শক্তির বন্ধন পাওয়ার কথা। 6টা বন্ধনের মধ্যে 3টা বন্ধনের বন্ধন একরকম, শক্তি একরকম, আর 2টা শক্তি একরকম, রাইট? জি ভাইয়া। তাহলে এখানে আমার কি জি ভাই, 3 ধরনের বন্ধন শক্তিওয়ালা বন্ধন পাওয়ার কথা সায়ানাইডের সাথে ইয়ার আয়রনের। বাট প্রকৃতপক্ষে দেখা যায় যে আসলে প্রতিটা বন্ধনের বন্ধন শক্তি সমান, তাহলে 3 ধরনের পাওয়া কথা নাকি সমান? অরবিটাল এখানে যে সবগুলোই 6টা বন্ধন হইছে, আমার কথা হচ্ছে ভাইয়া এই ডি, এই যে ডি দুইটা অরবিটাল, এই দুটো অরবিটাল কিন্তু সমশক্তি, তাহলে এই দুটো অরবিটালের সাথে সায়ানাইডের বন্ধনের বন্ধন শক্তি একরকম, এস জি। এর সাথে সায়ানাইডের বন্ধন শক্তি একরকম, আর পি এর সাথে বন্ধনগুলোর বন্ধন শক্তি একরকম। তাহলে এখানে কি 3 টাইপের বন্ধন শক্তিওয়ালা বন্ধন পাবো আমি, বাট মানে এটাই হওয়ার 3 কথা টাইপের ছিল। বন্ধন শক্তি পাওয়া যায় না। প্রকৃতপক্ষে যদি যা পাওয়া না যায় তাহলে বন্ধনগুলো কি এইভাবে হয়? না ভাইয়া। প্রকৃতপক্ষে সায়ানাইডের সাথে আয়রনের 6টা বন্ধনের 6টারই শক্তি সমান, তাহলে ওটা কি একমাত্র সংকরায়ন ছাড়া কি সম্ভব? না না তার ভাইয়া। মানে সংকরায়ন হয়। ঘটনা যেটা হয়, তাহলে যেই অরবিটাল গুলা খালি, এখানে যতগুলা লিগ্যান্ড আছে বা কোঅর্ডিনেশন নাম্বার, যত কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6, তাহলে 6টা অরবিটাল সংকরণে অংশগ্রহণ করবে। তাহলে 6টা কোন 6টা ভাইয়া? সায়ানাইডে সেই দুইটাতে খালি করছে না, করছে তো? তাহলে জি ভাইয়া। 2টা ডি, তারপরে একটা এস, তারপরে 3টা পি। তাহলে সায়ানাইডে সে কি করছে, ইনসাইডের ডি গুলাকে খালি করে সংকরণে অংশগ্রহণ করাইছে, তাহলে এটা আমরা ইনার কমপ্লেক্স বা ইনসাইড কমপ্লেক্স বলতে পারি। জি ভাইয়া। তাহলে ইনার কমপ্লেক্স বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তাহলে ইনার কমপ্লেক্স বা ইনসাইড কমপ্লেক্স যদি বুঝি, তাহলে সংকরণ D2sp3, D2sp3 মানে ভাইয়া দেখতে কেমন, অক্টাহেড্রাল হওয়ার কথা না? জি ভাইয়া। লাইক দিস। ভাই যেগুলা সংকরণে আসছে, দেখেন সায়ানাইড কিন্তু ইলেকট্রন শুরুতে দিবে না, আগে তাদেরকে সংকর অরবিটাল বানাবে, মানে আয়রন আগে এগুলোর সংকর অরবিটাল বানাবে, বানানোর পরে এবার দেখেন এরা সংকরণে আসছে, তো সংকর অরবিটাল পাইছি 6টা, যে অরবিটাল গুলো সংকরণে অংশগ্রহণ করলো তাদের কারো কাছে কি ইলেকট্রন ছিল নাকি ছিল না? এই ছিল, ছিল না, খালি। ছিল না না। ভাইয়া। তার মানে প্রত্যেকের কারো কাছে ইলেকট্রন নাই। এবার আপনি দেখেন কি ভাই, এখানে সায়ানাইড ইলেকট্রন দেওয়া শুরু করবে, 2টা করে ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধন করা শুরু করবে। ভাই জিওমেট্রি কি অক্টাহেড্রাল না বা অষ্টতলকীয় না? জি ভাইয়া। আচ্ছা, জিওমেট্রি হচ্ছে অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়। সায়ানাইড ইলেকট্রন দিচ্ছে জোড়া জোড়া। এখন বইতে কেন এইভাবে দেখায় জোড়া দিয়ে, বলতে পারবেন ভাই? আসলে কি এইভাবে জোড়া জোড়া দেয়, না নাকি সংকরণ করার পরে সংকর অরবিটালে জোড়া জোড়া দেয়? শঙ্কর অরবিটালে চলে গেলেন। দেয় কিন্তু সংকর অরবিটালে জোড়া জোড়া, বাট আমি দেখাইলাম কিভাবে, আমি কিন্তু দেখাইছি হচ্ছে এই যে এইভাবে, এভাবে দেখাইছি কেন, বক্স করে ইলেকট্রন বিন্যাস করলে আমার পক্ষে কি বক্স করে সংকর অরবিটাল দেখানো সম্ভব? সম্ভব না। তাই আমরা দেখাই যে হ্যাঁ এইগুলোর মধ্যে ইলেকট্রন দিচ্ছে, মানে এগুলো সংকরণে অংশগ্রহণ করে সংকর অরবিটাল বানাইছে, জন্য ওই সংকর অরবিটালে সায়ানাইড ইলেকট্রন দিচ্ছে। এখন বলেন ভাইয়া, এই যে জোড়া ইলেকট্রন, জোড়া 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 সবাই জোড়া, তাহলে যদি সব ইলেকট্রন জোড়া জোড়া হয়, তাহলে এটা আমরা কি ম্যাগনেটিক প্রপার্টি থাকবে নাকি থাকবে না? থাকবে না। ম্যাগনেটিক ফিল্ডের প্রতি কোনো ইফেক্ট থাকবে না, কারণ একটা ইলেকট্রন যদি উপরের দিকে ডিরেকশনে, তার চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন যেই দিকে, নিচের দিকে ডিরেকশন হলো চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন আরেক দিকে, এবং দুটোই সমশক্তির। তাহলে ব্যাপারটা হলো যদি সবাই সমশক্তির এবং দুজনের ডিরেকশন অপোজিট ডিরেকশনে হয়, তাহলে কি বলা যায় ভাই, একজন একজনের চৌম্বক ক্ষেত্রের মানকে শূন্য করে দিল। চৌম্বক ক্ষেত্রের মান তো চৌম্বক ম্যাগনেটিক ফিল্ডের মান তো ভেক্টর, তাই না? ম্যাগনেটিক ফিল্ড, সো আলটিমেটলি দুটো ভেক্টর অপোজিট ডিরেকশনে কাজ করলে টোটাল ভেক্টর হলো 0, লব্ধি ভেক্টর 0। তাহলে এখানে এই ইলেকট্রন গুলোর কিন্তু কোনো লব্ধি ভেক্টর নাই চৌম্বক ক্ষেত্রের মান চৌম্বক ক্ষেত্র হিসেবে।
তাহলে আলটিমেটলি বলা যায় এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, ম্যাগনেটিক প্রপার্টি নাই, মানে ম্যাগনেটিক প্রপার্টি বা ম্যাগনেটিক ফিল্ডের প্রতি কোনো ইফেক্ট তারা দেখাবে না। ডায়া মানে নেগেটিভ। তাহলে আমরা কি কি পেলাম ভাইয়া? হাইব্রিডাইজেশন পেলাম কি D2sp3, জিওমেট্রি কি পেলাম ভাইয়া? অক্টাহেড্রাল। ভাইয়া ম্যাগনেটিক প্রপার্টি পেলাম ডায়াম্যাগনেটিক। কথা কি বুঝতে পারছি? তাহলে এই জি পাঁচটা বের করা হলো ভাইয়া। এবার আসো জি ভাইয়া। ভাই, আমার লিগ্যান্ড যদি এটা হইতো, সেম যৌগ, সংকরণ কি বলতে পারবা? ভাই, আমি আপনাদের সংকরণ শর্টকাট শিখাই। সংকরণের শর্টকাট কি ভাইয়া? লিগ্যান্ড স্ট্রং না উইক? এই লিগ্যান্ড স্ট্রং না উইক? এখানে এটা উইক লিগ্যান্ড। আচ্ছা উইক লিগ্যান্ড, ফাইন, উইক লিগ্যান্ড। ক্লোরাইড কিন্তু উইক লিগ্যান্ড, আমি দেখাইছি একটু আগে, দেখবা, দেখো আবারও দেখো, এই যে ক্লোরাইড হচ্ছে উইক লিগ্যান্ড, দিস ওয়ান। তোমাদের কি মনে হয় হোয়াইট বোর্ডে পড়লে তোমাদের এগুলো আমি ব্যাক করে দেখাতে পারতাম, বা একটা জিনিস বারবার দেখা দেখা রেফারেন্স দিতে পারতাম? না ভাইয়া, স্লাইডে স্লাইডের এইটাই সুবিধা, বাট স্লাইডের Slide-ই কনসেন্ট্রেশন ভালো। একটু টাফ, বাট হোয়াইট বোর্ডের সমস্যা যেটা, হোয়াইট বোর্ডে ধরো অনেক টাইম কনজিউমিং ব্যাপার সেপার। ভাই কোঅর্ডিনেশন নাম্বার কত? সিএন কত? 6 না? জি ভাইয়া 6। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 6, কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে সংকরণ হওয়ার কথা D2sp3 অথবা sp3d2। তাহলে ভাই লিগ্যান্ড যদি স্ট্রং হয় তাহলে বানাই ইনার কমপ্লেক্স। এখন ইনার কমপ্লেক্স মানে D2sp3, তাহলে লিগ্যান্ড যদি উইক সে কি ইনার কমপ্লেক্স বানাবে না আউটার কমপ্লেক্স বানাবে? আউটার। মানে আউটার দিকে সংকরণে আনবে, তার মানে সংকরণ হচ্ছে এটা, দিস ওয়ান ইজ ওকে এন্ড দিস ওয়ান ইজ নট ওকে। ভাই সংকরণ sp3d2 হোক বা D2sp3 যেটাই হোক না কেন, আলটিমেটলি দেখতে কিন্তু অক্টাহেড্রালি হবে। দেখতে কি হবে? অক্টাহেড্রাল। কেন? Octahedral। D2sp3 আর sp3d2 যাই হোক, সংকর অরবিটাল তো 6টা, 6টা অরবিটাল থাকবে অক্টাহেড্রাল শেপেই, রাইট? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ভাই এটা সংকরণ গেল। ভাই এটার ম্যাগনেটিক ফিল্ড কি হবে ভাই? প্যারাম্যাগনেটিক। আচ্ছা দেখেন, চিন্তা করেন, মাথা খাটান ভাইয়া। আর্গন, এই আয়রনের এখানে বিজোড় ইলেকট্রন ছিল, সায়ানাইড স্ট্রং লিগ্যান্ড ছিল, এসে জোড়া জোড়া বানাই দিছে। ক্লোরাইড কি জোড়া বানাইতে পারবে নাকি পারবে না? পারবে না। তাহলে সে কি সব জোড়া বানাবে না কিছু বিজোড়ও থেকে যাবে ইলেকট্রন এই জায়গায়? বিজোড় থাকবে ভাইয়া। তাহলে এটা ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক? প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক। ভাই কোঅর্ডিনেশন নাম্বার 6, সংকরণ sp3d2, আউটার কমপ্লেক্স, দেখতে অক্টাহেড্রাল, প্যারাম্যাগনেটিক। আর কিছু বাকি আছে না? সব হইছে? শেষ হয়ে গেছে। এবার আসেন কোঅর্ডিনেশন নাম্বার cn, হচ্ছে 4 দিয়ে আমরা চিন্তা করব। হ্যাঁ, এক্সাম্পল দিলাম কি ভাইয়া? এক্সাম্পল হচ্ছে NO, Ni মানে টেট্রাকার্বনিল নিকেল, CO4। আপনাকে বললাম এটা সংকরণ কি, প্রত্যেকটা জিনিস ফাইন্ড আউট করবেন, যে 5টা 6টা জিনিস যা যা আছে। প্রথমে যেটা করবেন, কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা খুঁজে বের করবেন। কার্বনিল মানে আসলে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডের চার্জ হচ্ছে 0। তাহলে কার্বন মনোক্সাইডের চার্জ যদি 0 হয়, তাহলে এখানে দেখেন অ্যাজ এ হোল টোটাল যুগের চার্জ 0, তার মানে নিকেলের চার্জ 0। তাহলে নিকেল এখানে পরমাণু হিসেবে আছে। তাহলে নিকেলের ইলেকট্রন বিন্যাস করেন 28। আছে হচ্ছে ভাই, আমরা আর্গন দিয়ে বক্স করে লিখে ফেলবো হচ্ছে 18টা ইলেকট্রন। তারপর লিখবো 3d8 4s2। আর্গন দিয়ে বক্স করে লিখার মানে এখানে আর্গনের ইলেকট্রন বিন্যাস আছে, মানে 1s2 2s2 2p6 3s2 3p6 পর্যন্ত আছে। ভাই ডিটাকে বক্স করে লিখে ফেলেন, ডিটাকে বক্স করে লিখেন। বক্সে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? 8টা। এই যে 8টা দিলাম। 4s এ কয়টা ইলেকট্রন? 2টা। 4p আছে না? 4p আছে খালি ভাইয়া। এখন কত হচ্ছে ভাই কোঅর্ডিনেশন? এখানে কয়টা আছে? কার্বন মনোক্সাইড আছে 4টা। কার্বন মনোক্সাইড হচ্ছে মনোডেন্টেড, তাহলে সিএন নাম্বার হচ্ছে 4। সিএন নাম্বার কত ভাইয়া? এই সিএন নাম্বার কত? 4। আচ্ছা, এখন লিগ্যান্ড কি স্ট্রং না উইক? স্ট্রং। তাহলে জোড়া বানাবে নাকি বানাবে না? বানাবে। বানাবে। এই দুটোরে ধাক্কা দিয়ে এখানে সরা দিবে। তাহলে এই দুটোরে ধাক্কা দিয়ে যদি সরা দেয় তাহলে কি হবে দেখেন, অন্য কালার দিয়ে লিখি ভাই, দেখেন কি হবে। বক্স হলো, এখন কি বক্সে সবই কি জোড়া হয়ে গেল না? জি। এস একটা পি 3টা। তাহলে এখন দেখেন আমার কয়টা সংকর, কোঅর্ডিনেশন নাম্বার 4, তাহলে কয়টা অরবিটাল সংকরণ আসতে হবে? 4টা। একটা 4s আর 3টা 4p। তাহলে ভাই সংকরণ কি বলেন তো? sp3 না? সংকরণ কি sp3। ইলেকট্রন দিবে কি সিঙ্গেল সিঙ্গেল না জোড়া জোড়া? জোড়া জোড়া। তাহলে আলটিমেটলি ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক? ডায়াম্যাগনেটিক, রাইট? সংকরণ sp3 ভাইয়া, ডায়াম্যাগনেটিক সংকরণ sp3। ভাই কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4, কোঅর্ডিনেশন নাম্বার 4।
কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা 0। সবকিছু বের হয়েছে ভাই? হয়েছে জি সবকিছু? ভাইয়া, আচ্ছা, জি ভাইয়া। ভাই ঝামেলাটা কোথায়? পরীক্ষায় আসলে কি আসে? পরীক্ষায় আসে এইটা। এটা কি অ্যানায়ন না জটিল অংশটা কি অ্যানায়ন না ক্যাটায়ন? ক্যাটায়ন। জটিল অংশটা ক্যাটায়ন, কারণ সালফেট আসছে এই জায়গায়, তার মানে এটা 2 সালফেট। তাহলে এই টোটাল থার্ড ব্রিগেডের ভিতরে 2+, অ্যামোনিয়ার চার্জ জি হচ্ছে ভাইয়া। 0, তাহলে 4টা অ্যামোনিয়ার চার্জ 0, Copper তাহলে 2+। কপার অবশ্যই 2+, তাহলে কপার ইলেকট্রন বিন্যাস করেন ভাইয়া, কপার 2+। আর্গন 3d9। বুঝতে পারছি ভাই? এবার আসেন বক্স করে লিখেন, মনোযোগ দিবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা বইটা পরীক্ষা আসার জন্য মানে সবসময় হচ্ছে টিউ টিউ করে, বাট আসে না কেন জানি, একবার আসছিল মাত্র অনেক আগে। 4s 4p। ভাই লিগ্যান্ড কি স্ট্রং না উইক? স্ট্রং। সি এর নাম্বার কত ভাই? 4। সি এর নাম্বার 4 মানে কি x = 4 না? x মানে জি। সংকরিত অরবিটালের সংখ্যা। জি তাহলে জি। সংকরিত অরবিটালের সংখ্যা যদি 4 হয়, তাহলে সংকরণের অপশন 3টা, sp3 d sp2 sp2d, 3টা অপশন না? জি। আচ্ছা, এই 3টা ছাড়া জি ভাইয়া। এই সংকরণ নাম্বার মানে কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে সংকরণ সম্ভব হয় না ভাই। sp3 মানে কি? এই 3টা সংকরিত হবে, তাই তো? তাহলে জিওমেট্রি হওয়ার কথা কি? টেট্রাহেড্রাল হওয়ার কথা না? ওই জিওমেট্রি টেট্রাহেড্রাল হবে না? কথা হচ্ছে না কেন? sp3 মানে কি? জি ভাইয়া। চতুষ্ফলকীয় না জিওমেট্রি? কিন্তু এটা জিওমেট্রি চতুষ্ফলকীয়, জিওমেট্রি হচ্ছে স্কয়ার জি প্লেনার, ভাইয়া। সমতুল্য বর্গাকার। এখন স্কয়ার প্লেনার যদি এটা জিওমেট্রি হয়, এটা কেমনে বুঝছি আমরা? এটা হচ্ছে আমরা এক্স রে ডিফ্রাকশন করে জানছি। কি ডিফ্রাকশন? এক্স রে করে জানা গেছে, এক্স রে ডিফ্রাকশন করে কোন একটা মলিকুলার স্ট্রাকচার কেমন সেটা ফাইন্ড আউট করা যায়, ঠিক আছে? এটা দেখতে কেমন? স্কয়ার প্লেনার। এটা যদি দেখতে স্কয়ার প্লেনার হয়, এখন এসপি থেকে সম্ভব নাকি সম্ভব না? এই সম্ভব নাকি সম্ভব না? সম্ভব না, বাতিল। এই দুটোর মধ্যে কোন একটা হবে। যেহেতু স্ট্রং লিগ্যান্ড, তাহলে আমাদের সবচেয়ে বড় চিন্তা যেটা, যেহেতু স্ট্রং লিগ্যান্ড, তাহলে এই বেটা কি করবে? এই এখানে জোড়া বানাবে। জোড়া বানানোর কোনো সুযোগ আছে নাকি নাই? এই জোড়া বানানোর নাই সুযোগ ভাইয়া। আছে? নাই। সুযোগ নাই, স্ট্রং কেন লিগ্যান্ড তাও নাই? হবে না, স্ট্রং লিগ্যান্ড হওয়ার পরও ইলেকট্রন সুযোগ নেই, কারণ এখানে তো সে বিজোড় আছে একটা। জোড়া বানানোর জন্য অন্য একটা বিজোড় তো লাগবে, অথবা এখানে ফোরসে থাকতে কিছু একটা নিয়ে আসতাম। নাই ভাই, তাহলে কি করবো এখন বল? কি করবি এখন এই ভাই? ইলেকট্রনটাকে সরায় দিবে 3D ইলেকট্রন থেকে। সরাই দিবে, সরাই দিয়ে কই দিবে ভাই? এটা সরাই দিল, ধাক্কা দিয়ে সামনে দিতে পারেনি, পিছে সরাই দিলাম, যা ভাগ তুই। দিলাম পিছে সরে, ওরে কোথায়? এই জায়গায়। তাহলে তো ভাই 4p তে। সংকরণ হয়ে গেল, DsP2 হয়ে গেল না? জি। কিন্তু সমস্যা আরেক জায়গায়। DsP2 যদি হয়, তার মানে কি? এই DsP2 এর অরবিটাল, সংকরিত অরবিটাল গুলোতে কি হবে? সংকরিত অরবিটালকে দুটো দুটো করে ইলেকট্রন দিবে কে? অ্যামোনিয়া, রাইট? জি। আমরা শিল্ডিং এফেক্ট করছি, মনে আছে? ওই শিল্ডিং এফেক্ট করেছি না? জি ভাইয়া। অ্যামোনিয়া। এই ইলেকট্রনটারে কি তোর নিউক্লিয়াস বেশি আকর্ষণ করতে পারবে, না এই জোড়া জোড়া সবাই এর পিডাবে ধরে, মানে জি। আসতে দিবে না নিউক্লিয়াসের কাছে? এটা সবচেয়ে বেশি শিল্ডেড ইলেকট্রন। এই ইলেকট্রনটা সবচেয়ে বেশি শিল্ডেড না? দেখা যাবে ইজিলি তখন ইলেকট্রনটা বের হয়ে গিয়ে কপার 3+ হয়ে যাবে, কারণ অলরেডি আছে কপার 2+, একটা ইলেকট্রন বের হলে 3+ হবে। পৃথিবীতে কপার 3+ বিশিষ্ট কোনো যৌগ এক্সিস্ট করে না। পৃথিবীতে কপার 3+ বিশিষ্ট কোনো যৌগ এক্সিস্ট করে না। যদি এক্সিস্ট না করে, তাহলে কি হবে বল? এটা কি সম্ভব? তাহলে 3D ইলেকট্রন ওখানেই থাকবে। তাহলে এটা সম্ভব না, তার মানে 3D ইলেকট্রন ওখানেই থাকবে, রাইট? জি, জারণ মান ঠিক রাখার জন্য। জারণ মান ঠিক একটা রাখার জন্য না, খালি এটা p আমি অরবিটাল। বলি কি, দেখো সংকরণের একটা ইলেকট্রন কনসেপ্ট বিশিষ্ট কিন্তু p অরবিটালের সাথে। কখনোই এরকম না যে আমরা ব্যাখ্যা দিচ্ছি বলে যৌগ ওইভাবে গঠন হয়। সংকরণের কনসেপ্ট ইজ কমপ্লিটলি এরকম যে একটা স্ট্রাকচার দেখতে এরকম, তাহলে আমি এখন এমন ভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য স্ট্রাকচারের সাথে মিলে। ও কথা বুঝতে আচ্ছা, পারছি? স্ট্রাকচারের উপর বারবার বলে দিয়ে আসতেছি, ছেড়ে হ্যাঁ। দেবে। স্ট্রাকচার স্কয়ার প্লেনার, তাহলে স্কয়ার প্লেনার কখন হয়?
এই সংকরণ হইলেই শুধু স্কয়ার প্ল্যানার হয়, তাছাড়া কখনো স্কয়ার প্ল্যানার সম্ভব না। তাইলে এটাও তো পসিবল না, রাইট? তাহলে যদি এটা হয় তাহলে কি বলবো ভাইয়া, এই ইলেকট্রন জায়গা মতোই থাকবে, এর জায়গা থেকে চেঞ্জ করা যাবে না, এখানেই থাকবে। তাহলে এস পি টু ডি, তার মানে এই যে 4D একটা থেকে ইলেকট্রন, ইলেকট্রন কি এই জায়গায় দেয় নাকি শঙ্কর অরবিটালে দেয়? এই ইলেকট্রন এখানে দেয় না শঙ্কর অরবিটালে ইলেকট্রন দেয়। হ্যাঁ, এটা স্কয়ার প্ল্যানার, বুঝতে পারছি? এটা এমসিকিউ আকারে আসছে, ইউটিতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, বুয়েটে এটার ব্যাখ্যা আসতে পারে, বুয়েটে যেতে এবার এমসিকিউ, এবার এটা আসতে পারে, এটা আমার ধারণা। ভাই তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 4টা সবকিছু শিখা হলো। কোঅর্ডিনেশন নাম্বার 5 এর আমি একটা হোমওয়ার্ক দিলাম, এটা এটা কি তোরা ফাইন্ড আউট করবি, এটা হোমওয়ার্ক, ওরা নিজে লেখা আপলোড করবি গ্রুপে সবাই। ভাই আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা কিনা বোর্ডের পরীক্ষা আসার সময় প্রশ্ন, এই জিনিসটাও থাকে। আর বোর্ডের পরীক্ষার প্রশ্নগুলো দেয় কিভাবে আগে বলে দিই। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে এই চার্টটার মতো তোমাকে বলবে যে এই যোগটা দিল, ধরো এটা দিয়ে বললো এই জিনিসগুলো ফাইন্ড আউট করো, 5টা দিবে, 5 দুগুণে 10। এখন দেখো অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম আর সি এর নাম্বার দুইটার যে কোনো একটা দিবে, আরেকটা জিনিস দিবে নামকরণ বা নেমিং বা নোমেনক্লেচার। আমরা এখন নামকরণ শিখব। নামকরণ ভাই, নামকরণ শেখার সময় আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যৌগযুগের নামকরণে যেটা হয় নরমালি তোমার হচ্ছে লিগান গুলা যারা এখানে থাকে অ্যাজ এ লিগান তাদের বিভিন্ন রকম নাম থাকবে। যেমন আমরা যখন যৌগযুগের নামকরণ করি বিভিন্ন কার্যকরী মূলকের বিভিন্ন নাম থাকে না? জি ভাইয়া। থাকে তো? জি ভাইয়া। তাহলে কার্যকরী মূলকের বিভিন্ন রকম নাম থাকে, তেমনি লিগান গুলোর বিভিন্ন রকম নাম থাকে। যেমন সিও, এটার নাম কি? এটার নাম হচ্ছে কার্বনিল, এর নাম কার্বনিল। অ্যামোনিয়া, অ্যামিন, এ ডাবল এম, হ্যাঁ এটা ভুল করো না। দেন হচ্ছে সায়ানের নাম হয়ে যাবে সায়ানো, যদি হ্যালোজেন হয় লিগান তাহলে নাম হয়ে যাবে হ্যালো, মানে ক্লোরাইড থাকলে ক্লোরো, ব্রোমাইড থাকলে ব্রোমো, ঠিক আছে? দেন যদি ধরো আর কি আছে, পানি, পানি থাকলে হবে অ্যাকুয়া, নাইট্রিক অক্সাইড তাহলে হবে নাইট্রোসো, ঠিক আছে? তো এই কয়টা মোটামুটি তোমাদের জানতেই হবে। এখন আমরা নামকরণ শিখবো ভাই, একটা করে নামকরণ শিখবো। আমি হচ্ছে আগে আয়নের নাম শিখাবো, তারপরে তোমাদের জটিল অংশে যাব। প্রথমে আমরা যদি ধরো জটিল অংশটা যদি ক্যাটায়ন হয়, আচ্ছা এভাবে না, আচ্ছা জটিল অংশ ক্যাটায়ন, কিন্তু আমরা যৌগের নাম শিখবো, আয়নের নাম, যৌগের নাম। তবে যৌগের যে জটিল অংশটা সেটা হচ্ছে ক্যাটায়ন। সাপোজ তাদের কিরকম দেয়া যায়, এটা দিলাম, আচ্ছা কোবাল্ট না দিই, ভাইয়া সালফেট তো 2 তাহলে এইটা থার্ড ব্র্যাকেটের ভিতর অংশটা 2+, যেহেতু অ্যামোনিয়ার চার্জ 0 তাহলে আয়রন হচ্ছে 2+, তাহলে জটিল অংশটা ক্যাটায়ন না? জি ভাইয়া। আচ্ছা জটিল অংশ ক্যাটায়ন, তাহলে জৈব যৌগের যে কোনো আয়নিক যৌগের, এটা তো একটা আয়নিক যৌগ, যেহেতু এটা থার্ড ব্র্যাকেটটা 2+, এটা 2 তাহলে একটা আয়নিক যৌগ। তো যেহেতু এটা একটা আয়নিক যৌগ, তাহলে আয়নিক যৌগের নামের শুরুতে থাকবে ক্যাটায়ন, তারপর আসবে কি অ্যানায়ন, তাই তো? জি ভাইয়া। তাহলে শুরুতে ক্যাটায়নের নাম প্লাস তারপরে কি অ্যানায়নের নাম, এটা সবার ক্ষেত্রে সমান। ক্যাটায়নের নাম তারপর হচ্ছে অ্যানায়নের নাম। তাহলে ক্যাটায়নের নামে জটিল অংশটা যদি ক্যাটায়ন হয় তখন নামটা কিভাবে হবে ভাই? শুরুতেই আসবে সংখ্যা সহ লিগ্যান্ডের নাম, সংখ্যা সহ লিগ্যান্ডের নাম
প্লাস অবস্থান্তর মৌলের নাম, দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার হচ্ছে জারণ অবস্থা প্লাস অ্যানায়নের নাম। তাহলে আমাদের এই যুগটার নামকরণ শুরুতে লিখতে হবে অ্যামোনিয়ার নাম সংখ্যা সহ, তারপরে লিখবো হচ্ছে এটার নাম আয়রনের নাম, তারপরে লিখবো হচ্ছে অ্যানায়নের নাম। কথা কি বুঝতে পারছি? ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা দেখি একটু আমার ল্যাপটপ চার্জ হয় কিনা। ল্যাপটপ তো চার্জ হচ্ছে না রে। আচ্ছা তাহলে এর নাম লিখবো ভাই। শুরুতে লিগান্ড, লিগান্ড এখানে কয়টা আছে? অ্যামোনিয়া 6টা না? জি অ্যামোনিয়া কয়টা? ভাইয়া। 6 মানে হেক্সা, 6 মানে কি? হেক্সা। তাহলে হেক্সা অ্যামিন হলে অ্যামিন হবে, এ ডাবল এম আই এন। নামের মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না, গ্যাপ দিলেই কিন্তু নাম্বার 0। যদি তুমি প্রথম অ্যালফাবেটটাকে ক্যাপিটাল দাও, বাকি সব স্মল লেটারে লিখবা। হেক্সা অ্যামিন। আচ্ছা তারপরে কি আছে আমার? অবস্থান্তর মৌলটার নাম আয়রন না? জি ভাইয়া। যদি এটা জটিল অংশটা জি ক্যাটায়ন ভাইয়া। হয় তাহলে তুমি জাস্ট তার ট্র্যাডিশনাল নাম লিখবা, আর যদি জটিল অংশ অ্যানায়ন হয় তাহলে লিখতে হবে ল্যাটিন নাম। এখানে আয়রন আছে তাহলে আয়রন লিখবো। হ্যাঁ আয়রন, আয়রনের জারণ অবস্থা কত এখানে? 2 না ভাইয়া? প্লাস তাহলে প্লাস প্লাস জি 2, ভাইয়া, 2 রোমান হরফে 2 লিখবো। রোমান হরফে কি লিখবো? 2, দেন সালফেট। সালফেট। নামকরণ হয়েছে ভাই? সালফেটের এসটাও ছোট হাতে। হ্যাঁ এসটাও ছোট হাতের হবে, সব ছোট হাতের। এখানে আয়রনের আইটাও ছোট হাতের হবে। এটা হচ্ছে এইটার। তবে তুমি যদি চাও, তুমি চাইলে কিন্তু অনেক জায়গায় যেটা করে আয়রনের আইটাকে বড় লিখে সালফেটের এসটাকে বড় লিখে, এগুলো ঠিক না, বাট চেষ্টা করবে স্মল লিখতে সবকিছু। ভাইয়া এমন যদি হয় লিগেন্ড হচ্ছে গিয়ে একাধিক, মানে একটা হ্যাঁ, লিগেন্ড শেষ চারটা, করবো একটা শেষ করবো, আছে আছে, ওটার নামকরণ শিখাবো, আছে, সমস্যা নেই, আছে, ধৈর্য। এখন আসো ভাই, আমরা যদি এটার নাম করতে চাই, আমি যদি সেম যোগটা তোমাকে এইভাবে দিতাম, এটা ভাই জটিল অংশটা কি অ্যানায়ন না? এই জটিল অংশটা অ্যানায়ন না? জি ভাইয়া। কিভাবে বুঝলাম জটিল অংশ অ্যানায়ন? কারণ আমার এখানে পটাশিয়াম আছে, পটাশিয়াম 4টা প্লাস আছে, যেটা অ্যানায়ন। ভাই এবার নামকরণ কিভাবে লিখবো ভাই? এবার শুরুতে কি অ্যানায়ন লাগবে না ক্যাটায়নের নাম? ক্যাটায়নের নাম আগে। বাট ক্যাটায়নের নাম লিখতে গেলেও ক্যাটায়নের নাম্বার লিখতে হয় না, শুরুতে ক্যাটায়ন, ক্যাটায়নের নাম, নাম্বার লিখার দরকার নাই। প্লাস কেন দরকার নেই এটা একটু করে বুঝাই দিব। তারপরে কি আসবে? অ্যানায়নের নাম আসবে, তাই না? অ্যানায়নের নামে কি আছে আমার? জটিল অংশ। জটিল অংশ হচ্ছে অ্যানায়ন। এখানে জটিল অংশ অ্যানায়ন। কোন যোগের ক্ষেত্রে? এই যোগের ক্ষেত্রে জটিল অংশ অ্যানায়ন। তো এটা যদি জটিল অংশ অ্যানায়ন হয় ভাই, এখন এখানে কি আবারও সিমিলারলি আমাদের কি লিখতে হবে? লিগ্যান্ডের নাম্বার সহ, নাম্বার সহ মানে সংখ্যা সহ নাম্বার সহ লিগ্যান্ড, লিগ্যান্ডের নাম প্লাস। এবার কি লিখবো ভাই? এবার কি আমার ট্র্যাডিশনাল নাম লিখবো মেটালের, না নাকি হচ্ছে ল্যাটিন নাম? ল্যাটিন। ল্যাটিন নেম অফ মেটাল প্লাস এটিই, তার নামের শেষে কি যুক্ত করতে হবে ভাই? এটিই যোগ করতে হবে, এটিই। কথা বুঝতে পারছি? জি ভাইয়া। আসেন ভাই, শুরুতে কি আছে? পটাশিয়াম, তাহলে পটাশিয়াম। লিগ্যান্ড কয়টা? 6টা, তাহলে হেক্সা ক্লোরো। লিগ্যান্ড যদি হ্যালোজেন তাহলে হ্যালো হয়, তাহলে এটা ক্লোরো, পটাশিয়াম হেক্সা ক্লোরো। এখন কি এটা ল্যাটিন নাম কি ভাই? ফেরাম না? ফেরেট। ল্যাটিন নাম তো ফেরাম, তাহলে ফেরাম এটি নাম হবে যাবে ফেরেট। ভাই খালি ফেরেট লিখলে হবে না, তার জারণ অবস্থা লেখা দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেট দিয়ে তার জারণ অবস্থা। জারণ অবস্থা 2, তাহলে জারণ অবস্থা 2। রোমান হরফে। আচ্ছা, বাংলাতে লিখলে? বাংলাতে লেখা যাবে, কোনো সমস্যা নেই, বাট স্পেস দেওয়া যাবে না। হ্যাঁ লিখতে পারবা। আচ্ছা ক্লোরো 6 এটা। ভাই এখন যদি আমি এটা দিতাম ভাই, ধরেন সেমটাই দিলাম, জাস্ট এটা দিলাম, ধরেন এইটা,
এটা যদি দিতাম তাহলে কি হতো? তাহলে তো হেক্সা সায়ানোফেরেট তাহলে আমার পটাশিয়াম কিন্তু পটাশিয়ামটা নাই, তাহলে পটাশিয়াম নাই, তার মানে শুধু হেক্সা সায়ানোফেরেট আসবে, যে হেক্সা সায়ানোফেরেট 2। এটা কি যৌগ না আয়ন? আয়ন বলবো না পরে। অবশ্যই আয়ন লিখে দিতে হবে পরে। কথা বুঝতে পারছি? জি ভাইয়া। হ্যাঁ, পটাশিয়ামের নাম্বারটা কেন লিখলাম না, টেট্রা পটাশিয়াম কেন লিখলাম না, কারণ দেখেন আপনি যখন শুধু পটাশিয়াম লিখে এখানে 2 লিখছেন রোমান হরফে, 2 লিখার মানে আয়নের জারণ অবস্থা +2 আছে, লিগ্যান্ড এখানে ক্লোরো, ক্লোরো মানে কয়টা? 6টা, তাহলে 6টা ক্লোরো মানে কি ভাই? 6টা নেগেটিভ চার্জ, তাহলে 2টা 2 মানে +2, তাহলে আলটিমেটলি এটা 4টাই লাগবে, এইজন্য লেখা লাগে না। বুঝছেন? জি ভাইয়া। এবার আরেকজন যেটা প্রশ্ন করছিল, এবার যদি একাধিক থাকে তখন কেমনে নামকরণ করবে? ধরেন এটা আছে আপনার কাছে, জটিল অংশ অ্যানায়ন না ক্যাটায়ন ভাই? ক্যাটায়ন। আচ্ছা, তাহলে ক্যাটায়নের নাম আগে লিখবো। লিগ্যান্ড আছে এখানে করে 2 ধরনের লিগ্যান্ড, একটা হচ্ছে অ্যালফাবেটিক পানি, পানি হচ্ছে অ্যাকুয়া, এটা হচ্ছে নাইট্রোসো। অ্যালফাবেটিক্যালি আগে কে ভাই? অ্যাকুয়া। অ্যাকুয়া এ আগে লিখবো, কয়টা অ্যাকুয়া? 5টা, তাহলে পেন্টা অ্যাকুয়া। একটা নাইট্রোসো, তাহলে শুধু নাইট্রোসো, নাইট্রোসো। আয়রন সালফেট, আয়রন কত? 2। আয়রন কত? 2। 2 আয়রন 2 সালফেট। এখন আপনি যদি আয়রন 2 লিখতে না চান তাহলে আপনি সরাসরি ফেরাস সালফেট লিখতে পারবেন। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। আয়রন 2 লিখতে না চাইলে এই জায়গায় ফেরাস সালফেট লিখতে পারবেন। আর যদি আপনি আগের যৌগটাতে আয়রন 2 না লিখেন ফেরাস সালফেট লিখতে হবে, বাট আইপিএসসি বলছে এভাবে রোমান হরফে তার জারণ অবস্থা লিখে দিয়ে লিখতে হবে, তাই আমরা আয়রন 2 লিখে দিব। কথা বুঝতে পারছি? আমরা কিন্তু এত ভাইয়া, আমাকে যদি এই নামটা দেয়া থাকে তখন যদি আমি যৌগটা লিখতে চাই তাহলে প্রথমে যদি নাইট্রোসো লিখি তারপর যদি 5টা অ্যাকুয়া লিখি, মানে আহ এই মারবে না, নামটা দেয়া। নাম্বার কাটবেও না, মারবেও না। নাম লেখার সময় অর্ডার ফলো করতে হয়, ঠিক আছে? মানে ইটস লাইক ধরেন আপনি নাম লেখার সময় এই অর্ডারটা ফলো করবেন। এখন আপনি ধরেন একটা যৌগ আঁকছেন এরকম, আপনার বন্ধু আসছে ক্লোরিন নিচে দিছে, ওই উপরে দিছে, সমস্যা আছে? না ভাই না। তবে চেষ্টা করবেন আর কি, যে যেটা কিনা প্রেফারেন্স পাচ্ছে অ্যালফাবেটিক্যালি আগে সেটাকে আগে লেখার, তারপরে পরেরটা দিবেন পরে। এটা কঠিন কিছু না, এটা মনে থাকবে। ভাই এটা তো জি। শিখলাম ভাই, এখন আমরা কিন্তু হচ্ছে শুধু শুধু জাস্ট মলিকিউল, কোনো ক্যাটায়ন নাই, জাস্ট মলিকিউলটা কেমন হবে? এক্সাম্পল হচ্ছে ধরেন এটা, এটা কিন্তু জাস্ট মলিকিউল। তাহলে এখন কি করবেন? শুরুতে লিখবেন লিগ্যান্ডের নাম। কটা লিগ্যান্ড আছে? 4টা। টেট্রা কার্বনিল নিকেল NiCkEl, তার অক্সিডেশন নাম্বার কত? এখানে 0, তাহলে 0 লিখে দিতে হবে। কথা বুঝতে পারছেন? ভাইয়া, মেটালটার নাম পরে লিখবো, বুঝি নাই? মানে ধাতুটার নাম পরে লিখবো। হ্যাঁ, সবসময় লিগ্যান্ডের নাম আগে লিখতে হবে। নিকেল। কারণ আমরা জটিল অংশ যেটাই ছিল সেটা তো লিগ্যান্ডের নাম আগে লিখছি না? জি ভাইয়া। সেম এখানে করতে হবে। পারা যাবে ভাই? আচ্ছা ভাই, অর্গানিকের নামকরণের ক্ষেত্রে দেখা যায় যে 2টা ভাওয়েল একসাথে হলে আর কি একটা ক্যান্সেল করে, এখানে কোনো ওরকম বাধা ধরা কিছু নেই? যেমন এটা পেন্টা একুয়া অর্গানিক লিখলে নামকরণে যেটা হয়, অর্গানিকের পেনটা অ্যাকুয়া, আচ্ছা ওইটা মাথায় রাখতে হবে। অর্গানিকের নামকরণে দুইটাই কখন একসাথে। 2টা ভাওয়েল পাশাপাশি সাথে কাটা দিতে হয়? তো ওই লাস্টে দিয়ে লাস্টে দিয়ে বললে তো হবে না রে ভাই, তখন মাথায় রাখতে হবে যখন 2টা ফাংশনাল গ্রুপের নাম পাশাপাশি লিখবো তখন, শুরুর দিকের নামের ক্ষেত্রে না, লাস্টের দিকে। সো পেনটা অ্যাকুয়া এগুলা সমস্যা না, যখন আপনি লাস্টের দিকে লিখবেন তখন ঝামেলা। আচ্ছা ভাই। যেমন হচ্ছে আপনার ধরেন যে একটা যৌগ কার্বন কার্বন ডাবল বন্ড আছে, সেক্ষেত্রে আপনি লিখবেন ইন, তারপরে আবার কার্বন কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, তার মানে ওয়াইক অ্যাসিড, তখন হচ্ছে 2টা ভাওয়েল পাশাপাশি আসলে ইটা কাটা দিবেন, আগের ভাওয়েলটা কাটা দিতে হয়। বাংলায় নাম লিখতে দেখেন EN, এটাও ইন, শুধু ইন, এটাও ইন, তাহলে বাংলায় নাম লিখতে বোঝা যাবে ই কাটা যাবে নাকি যাবে না? না ভাই, তো যখন ভর্তি পরীক্ষা দেবেন, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় কোশ্চেন ব্যাংক খুলে দেখছেন কোনদিন বাংলায় দিছে? হ্যাঁ, তো দেখা হয়নি আসলে। বাংলায় দেয় না, ইংলিশে দেয় ম্যাক্সিমাম ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা নাম করুন। হ্যাঁ, তো মাথায় রাখতে হবে। ওকে, সো আমরা আজকের মধ্যে এখানে শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কিছু ব্যতিক্রমী সংকরণ এবং আচ্ছা ভাইয়া। হ্যাঁ। ভাই, বলেন, বলো। ভাই কালার গুলো কি করবো, মানে জটিল যৌগ গুলো? ও, জটিল যুগের কালার পরে নিতে, সরি সরি, এটা পরে দিই, শেষ করি। কালার না পরে শেষ করছি কেন?
ভুলে গেছি